শহরের ব্যস্ত হাইওয়ের পাশে পাওয়া যায় শহরের নামকরা এক ইউনিভার্সিটির প্রফেসরের জ্বলন্ত লাশ। এরপরেই সারা দেশ এই খুনের ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমে আসে। তবে ইউনিভার্সিটির ভাষ্যমতে প্রফেসরের মৃত্যুর কারণ সে নিজেই, কিন্তু প্রফেসরের স্টুডেন্টরা কথা মানতে নারাজ। তবে টুইস্ট আসে তখনই যখন এই কেস শহরের নামকরা এসিপি সার্জনকে দেওয়া হয়, আর এরপর থেকেই গল্পের মোড় বারবার বদলে যেতে শুরু করে। কারণ এই গল্পে আছে এক নাছোড়বান্দা উকিল যার অতীত জড়িয়ে আছে এই কেসের সাথে। তবে এখানে কাউকে বিশ্বাস করার ভুল করতে যাবেন না, কারণ প্রত্যেকেই পড়ে আছে ভয়ানক এক মুখোশ। কে সত্য বলছে আর কে মিথ্যে তা বুঝে ওঠা দায়। শেষে অবশ্য আপনি চমকে যাবেন, এটা নিশ্চিত, কারণ শেষটা কেউ কখনোই কল্পনাই করতে পারবে না। এমনই এক ক্রাইম থ্রিলার, সাসপেন্স আর টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব জানা মানা গানা। 2014 জুলাই মাস, চারিপাশে তখন তুমুল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও আজ কোর্টে অনেক ভিড়, কারণ সবার একটাই বিশ্বাস, আজ সত্যের জয় হবে। কোর্টের সামনে দাঁড়িয়ে সাংবাদিক বলে, দীর্ঘ কয়েক মাসের ট্রায়ালের পরে রামনগর সেশন কোর্টে আজ সেই বহুচর্চিত কেসের চূড়ান্ত রায় শোনানো হবে। সবাই যখন সত্যের অবশ্যই জয় হবে এই আশায় কোর্টের বাইরে অপেক্ষা করছে, তখন তাদের সেই সত্য তাদেরই বিপক্ষে সাক্ষ্য দিয়ে যারা তাদের উপরে বিশ্বাস করত তাদের সবার সামনে মিথ্যা প্রমাণ হয়ে যায়। যে এই বহুচর্চিত কেসের আসামি তার নাম আরভিন্দ। কারাদণ্ডের রায় শুনে আরভিন্দ যখন বের হচ্ছিল, তখন কেউ একজন আরভিন্দের ঘাড়ে হাত রাখতেই আরভিন্দ প্রচুর রাগ আর ঘৃণা নিয়ে লোকটার দিকে তাকায়। আরভিন্দকে যখন জেলে নেওয়ার জন্য গাড়িতে ওঠানো হয়, তখন তার স্ত্রী দূরে দাঁড়িয়ে আরভিন্দকে দেখে অসহায়ের মতো কান্না করতে থাকে। সেখানে লিডার টাইপের এক লোক সবাইকে বলে, দেখেছেন, আজ সত্যের জয় হয়েছে। সাথে সাথেই সবাই প্রচুর রাগে পুলিশের ভ্যানের উপরে হামলে পড়ে। আর এটাই সেই দিন ছিল যখন আরভিন্দের আসল সত্যের জেতার শেষ আশাটুকু শেষ হয়ে গিয়েছিল। আরভিন্দকে নিয়ে পুলিশের ভ্যান যখন সেন্ট্রাল জেলে পৌঁছায়, আরভিন্দ মনে মনে বলে, যতই চেষ্টা করা হোক না কেন, সত্যকে কখনোই লুকিয়ে রাখা যায় না, কারণ সত্য ঠিকই তার পথ খুঁজে বের হয়ে আসবেই। গল্প চলে আসে 5 বছর পরে। 10ই আগস্ট 2019-এ রামনগরের হাইওয়ে দিয়ে ইন্স্যুরেন্সের এক লোক বাইক চালাতে চালাতে তার কলিগকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। একটু সামনে একটা ট্রাকে করে লোহার রড নিয়ে যাচ্ছে। কথা বলতে বলতে হঠাৎ লক্ষ্য না করায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে লোকটা বাইক নিয়ে রাস্তায় পড়ে যায়। তাড়াতাড়ি নিজেকে সামলে উঠতে গেলেই দূরের কিছু একটা দেখে তাড়াতাড়ি চশমা পরে ভালো করে তাকালে দেখে দূরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আলফা মেডিসিটি নামের নামকরা এক হাসপাতালে হোম মিনিস্টারের নাতনি ভর্তি। ডক্টর মেয়েটাকে চেক করে জানায় মেয়েটার হয়তো নিউমোনিয়া হয়েছে, তাই তাকে সিটি স্ক্যান করাতে হবে বলেই মেয়েটাকে নিয়ে যায়। মিনিস্টারের সামনে বসে থাকা সকলকে কোনো একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত মনে হচ্ছে। সবাই চলে যেতেই লোকটা একটা ফাইল বের করে দেখাতে যায়। ঠিক তখনই ইন্সপেক্টরের ফোনে একটা কল আসে। ইন্সপেক্টর কল কেটে খুব চিন্তিত হয়ে মিনিস্টারকে বলে, আমার মনে হয় অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। রাত 1:20 ইন্ডিয়ান ডেইলি পত্রিকার অফিসে তখন পরের দিনের খবরের কাগজে কোন খবর কোথায় সাজানো হবে তার প্রস্তুতি চলছে। আর পরের দিন খবরের কাগজের হেডলাইনই হয় আগুনে পুড়িয়ে খুন। পরের দিন সকাল হতেই একটা ক্রাইম সিনে পুলিশ আসে। ফরেন্সিক টিম ততক্ষণে তাদের কাজ শুরু করে দিয়েছে। তদন্ত অফিসারের জুনিয়র জানায়, লাশটা যেহেতু পুরোপুরি জ্বলে গেছে তাই দেখে চেনা যাচ্ছে না, তবে মৃত ব্যক্তির ব্যবহৃত কিছু জিনিস পাওয়া গেছে। আর আমি রিসেন্টলি মিসিং হওয়া লোকদের ফাইল আনতে পাঠিয়েছি। ঠিক তখনই ডিআইজি কল করলে তদন্ত অফিসার জানায় জায়গাটা ভিদিয়ারনপুরম গ্যাস স্টেশনের কাছে। ফরেন্সিক টিমের ব্রিফিং অনুযায়ী লাশটা একটা মহিলার, যার উচ্চতা 5.6 ফিট আর বয়স 30-এর কাছাকাছি। খুব জলদি লাশটা পোস্টমর্টমের জন্য পাঠানো হবে। আর আমরা মিডিয়াকে লাশের ধারে কাছেও আসতে দেইনি। পুলিশের একটা গাড়ি এসে থামতেই গাড়ি থেকে একটা বয়স্ক মহিলা আর একটা মেয়ে নামলে বয়স্ক মহিলাটি এত লোক দেখে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? একজন কনস্টেবল এসে বলে, দয়া করে চিন্তা করবেন না, আপনাকে শুধু নিশ্চিত হওয়ার জন্য ডাকা হয়েছে বলেই মহিলাটিকে পোড়া লাশের দিকে আসতে বলে। ফরেন্সিক ডক্টরের হাতে লাশের পোড়া জুতা দেখে মহিলাটির নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। ডক্টর যখনই লাশ থেকে একটা পোড়া চুরি বের করে, মহিলাটি আর সহ্য করতে না পেরে আবার বাচ্চা বলে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। শহরের বড় নিউজ চ্যানেল সিএন এর জুনিয়র ম্যাথিউকে দেখে তার সিনিয়র সিনু বলে, বাঙ্গাপীঠ হাইওয়েতে পাওয়া জ্বলন্ত লাশের খবর শুনেছ? ইন্ডিয়ান ডেইলির মতো খবরের কাগজে এটাকে হেডলাইন করেছে। আমার শোনা মতে মেয়েটার সাথে অন্যায় করে তারপর তাকে পুড়িয়ে মারা হয়েছে। তুমি এই খবরটা নিয়ে কাজ করো। যে মেয়েটা মারা গেছে তার নাম সাবা, যে রামনগর ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে নিযুক্ত ছিল। সাবার মৃত্যুতে শোক প্রকাশের জন্য ভার্সিটির হলে সকল প্রফেসর এবং শিক্ষার্থী
শিক্ষার্থী এক হয়েছে। এক প্রফেসর বলে, সাবা আমাদের এই পরিবারের এমন এক সদস্য ছিল যার জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। এখন সাবার সম্মানে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর কিছু কথা বলবে। তবে ভাইস চ্যান্সেলর তখন অন্য এক মিটিং এ ব্যস্ত। সাবার শোকসভা যাওয়ার কথা বলতেই সে এমন ভাবে পিয়নের দিকে তাকায় যেন সে পিয়নকে আস্ত গিলে খাবে। তারপর হন হন করে হেঁটে চলে আসে। এসেই সবাইকে উদ্দেশ্য করে বলে, শুনলাম আমাদের এক প্রফেসর বলল সাবা জায়গা নাকি কেউ কখনো নিতে পারবে না, কিন্তু আসল সত্য তো একটা গেছে আর অমন সাবা হাজারটা আসবে। ভিসি এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ভিসি বলে, আপনারাই বলেন রাত 10:30 পর্যন্ত তার এই ভার্সিটিতে কি এমন কাজ ছিল? না সে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ছিল, না কোনো উল্লেখযোগ্য কোনো ফ্যাকাল্টির মেম্বার। আর কিছু মানুষ এই ইস্যুকে বড় করার চেষ্টায় ব্যস্ত। এই সকল মেয়েদের বেশভূষা দেখে বোঝা যায় তাদের চরিত্র কেমন। সাবাকে সবাই মনে করবে, কিন্তু উদাহরণ হিসাবে নয়, বরং ওয়ার্নিং হিসাবে। তাই সাবা নামের এই চ্যাপ্টার আমরা এখানেই শেষ করব। কিছু স্টুডেন্ট ভিসির এমন কথা মোটেও মানতে পারছে না। ভিসির এমন কথা শুনে অনেকেই হল থেকে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা মেয়ে এসে বলে, ভিসি স্যার ঠিকই বলেছেন, সে না ছিল স্টুডেন্ট কোঅর্ডিনেটর, না কোনো বিশেষ ফ্যাকাল্টির মেম্বার, তবে সে গতকাল রাতে আমাদের সাথেই ছিল। তার কোনো বিশেষ পদবি না থাকলেও তার নামটাই তার সবচেয়ে বড় পরিচয়। মেয়েটা অঝরে কাঁদতে কাঁদতে বলে তার নাম সাবা মরিয়ম, যে এখন আমাদের মাঝে নেই। তবে সে কখনোই আমাদের জন্য একজন প্রফেসর ছিল না, বরং ছিল আমাদেরই একজন। আর কেবল যে শুনলেন আমাদের বেশভূষায় নাকি আমাদের পরিচয়, তাহলে এবার আমাকে চিনে দেখান বলেই সাবার মতো মাথায় ওড়না দিয়ে হাঁটতে হাঁটতে হল থেকে বের হয়। তবে সে একা না, বরং তার সাথে পুরো ভার্সিটির স্টুডেন্টরাও বের হয়। সাবা তাদের ইতিহাস শুনিয়েছিল এমনই এক আন্দোলনের, যেখানে শিক্ষার্থীরা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছিল। এদিকে সব শিক্ষার্থীকে এক হতে দেখে ভার্সিটি থেকে পুলিশকে ডাকা হয়, আর ভার্সিটি স্টুডেন্টদের মধ্যে থাকা কিছু নেতা টাইপের লোক লাঠি নিয়ে আসতে থাকে। সাবার শেখানো শিক্ষা আর আদর্শের কথা মনে করে গৌরী কাঁদতে কাঁদতে স্লোগান দিতে থাকে। গৌরীর সাথে বাকি সবাইও স্লোগান দেয়। পরের দিন খবরে এটাই ব্রেকিং নিউজ হয়ে যায় যে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। কোনো কোনো মিডিয়া স্টুডেন্টদেরকে সাপোর্ট করছে, তো কেউ সাপোর্ট করছে পুলিশকে। এক কথায় সারা দেশ এখন এই খবর নিয়ে ব্যস্ত। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি করা ছেলেরা বলে এখন এই খবর জাতীয় খবর হয়ে গেছে। তাদের পেছনে বসে থাকা গ্রুপ লিডারের কথাটা কেন যেন ভালো লাগে না। সে ভাবতে থাকে গতকাল সংঘর্ষের মধ্যে সে ইচ্ছা করে গৌরীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ঠিক তখনই এক মন্ত্রী এসে বলে, তুমি সেই ওম প্রকাশ, যে স্টুডেন্ট হয়েও স্টুডেন্টদেরকেই মেরেছ। তোমার মতো লোকই আমাদের দরকার, যে ওদেরকে দমিয়ে রাখবে। এই নাও বন্দুক, সবার মধ্যে ভয় ছড়িয়ে দাও, ওরা যেন দ্বিতীয়বার আমাদের দিকে আঙ্গুল তোলার সাহস না করে। এদিকে সংঘর্ষে আহত সকল স্টুডেন্টকে হাসপাতালে আনা হয়েছে। ডক্টর জানায় গৌরীর মাথায় আঘাত লাগায় আমরা সিটি স্ক্যান করিয়েছি, তবে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। 48 ঘন্টার অবজারভেশনে রাখার পরে গৌরীকে আইসিইউ থেকে বের করা হবে। আরেক স্টুডেন্ট মায়ের সাথে ফোনে কথা বলে রাখতেই দেখে গৌরীর আইডি থেকে নোটিফিকেশন এসেছে। গৌরী রক্তাক্ত অবস্থায় একটা পিলারের পেছনে লুকিয়ে লাইভে এসে সবাইকে জানায় তাদের প্রফেসরকে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে। ন্যায় বিচারের জন্য তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। হঠাৎ একদল পুলিশ এসে তাদের উপর আক্রমণ করে। এই লাইভ সারা দেশের স্টুডেন্টদের কাছে পৌঁছে যায়। পলিটিক্সের এক প্রফেসর এসে দেখে তার স্টুডেন্টরা এত কিছুর পরও যার যার মতো বসে গল্প করছে। সে বাধ্য হয়ে বলে, পলিটিক্স মানে শুধু খাতা কলমে পড়ে পাশ করবে তা না, বরং সঠিক সময় লড়তে শিখতে হবে। যারা বেঞ্চে বসে থাকে তারা কখনোই ইতিহাস করতে পারে না, বরং ইতিহাস গড়ে তারা যারা গৌরীর মতো পুলিশের মার খেয়েও লড়াই করে যায়। ব্যাস, এভাবেই সারা দেশের স্টুডেন্ট প্রতিবাদ করতে শুরু করে। ধীরে ধীরে সাবার নির্মম মৃত্যুর জন্য দেশের সকলে রাস্তায় নেমে বিচার চাইতে থাকে। মিডিয়া পুলিশকে চাপ দিতে থাকলে রামনগরের হোম মিনিস্টার সাবার এই কেস রামনগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাজ্জানকে এই কেসের দায়িত্ব দেয়। সাজ্জান তখন তার ছেলের স্কুলের টিচারের সাথে কথা বলতে এসেছে। সাজ্জানের সাথে তার স্ত্রীর অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তাই সাজ্জানই তার ছেলের দেখাশোনা করে। এদিকে আন্দোলন দিন দিন আরো ভয়াবহ হচ্ছে, কারণ তারা এখন পুলিশের উপরে রেগে আছে। নতুন তদন্ত টিমের হেড হিসাবে সাজ্জান ক্যাম্পাসে আসতেই তার টিমের একজন বলে, স্টুডেন্টরা আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, তাই আমরা এক্সট্রা ফোর্স রেখেছি। সাজ্জান বলে, ওরা স্টুডেন্ট, কোনো পুলিশ ফোর্স না। বলেই সবাইকে নিয়ে স্টুডেন্টদের কাছে এসে বলে, তোমরা যদি চাও সাবা ন্যায় বিচার পাক, তাহলে আমাদেরকে সাহায্য করো। আর মনে রেখো, সব পুলিশ অফিসার এক না। কিশোর এবং বাকি স্টুডেন্টরা সাথে সাথেই পুলিশকে যাওয়ার রাস্তা করে দেয়। সাজ্জান তার টিম নিয়ে ক্যাম্পাসে ঢুকতেই সিকিউরিটি গার্ড এসে বলে, ভিসি পুলিশকে ক্যাম্পাসে ঢুকতে মানা করেছে। সাজ্জান বলে, কেন? কালও তো পুলিশ ক্যাম্পাসে এসেছিল, আর এই নাও হোম মিনিস্টার অর্ডার। বলেই ক্যাম্পাসের ভেতরে এসে দেখে লাইব্রেরির অবস্থা খুবই বাজে। গৌরীর জবানবন্দি নিতে আসলে গৌরী বলে, আগে আমাদের পুলিশের উপরে একটা বিশ্বাস ছিল, কিন্তু সেদিনের পর থেকে পুলিশ দেখলেই ভয় হয়। আমরা সাধারণ স্টুডেন্ট, কোনো অ্যান্টি ন্যাশনাল বা সন্ত্রাসী না। ওরা যদি আমাদেরকে মারতে নাই চায়, তাহলে আমাদের উপরে গ্যাস সেল কেন ছুড়লো? তাও আবার 4
বছর আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে। সাজ্জানের জুনিয়র রেগে বলে, যা জিজ্ঞেস করা হয়েছে তাই বলো, বেশি বলার দরকার নেই। সাজ্জান রেগে তার জুনিয়রকে সাইডে নিয়ে বলে, যখন কেউ কথা বলবে মাঝখান থেকে কথা বলবে না। বলেই কনস্টেবল মূর্তিকে বলে গৌরীর স্টেটমেন্ট ডিটেলসে লিখতে। হয়তো এবার সাবার খুনের ন্যায় বিচার হবে, সেই আশায় গৌরী সাজ্জানের দিকেই তাকিয়ে থাকে। সাজ্জান ক্যাম্পাসে সাবার রুম দেখতে আসে। সাবা ছোট বোন সানা তার জবানবন্দিতে জানায়, সাবা অন্যান্য দিনের মতোই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর রাত 10টায় আমাকে কল দেয়। সাবা প্রায় রাতে দেরি করে বাসায় ফিরত। সাবার মা জানায়, সাবা বিদেশের এক ইউনিভার্সিটিতে পোস্ট ডক স্কলারশিপ পেয়েছিল। মা তাকে হাজারবার বুঝিয়েছিল যে জীবনে এমন সুযোগ বারবার পাওয়া যায় না। সাবা বলে, জীবন তো একটাই, সেটা ইউকেতে না কাটিয়ে এখানেই হাসি খুশিতে কাটানো ভালো। সাবা ছোট বোন সানা বলে, মা আসল কথা হলো সাবা ওর স্টুডেন্টকে, প্রফেশনকে আর ক্যাম্পাসকে অনেক ভালোবাসে, তাই এসব ছেড়ে যেতে চায় না। সাবা সেদিন গর্ব করে বলেছিল, দেখে নিও আমার স্টুডেন্টরাই আমার নাম উজ্জ্বল করবে। আর শেষে কি হলো, আমি আমার মেয়েকে হারিয়ে ফেললাম আর কারো কোনো ক্ষতিই হলো না। আমার মেয়ে আসলেই ব্যর্থ বলেই অঝরে কান্না করতে থাকে। সাবার মা বলে, আমি একজন রিটায়ার্ড হেড মিস্ট্রেস, কত স্টুডেন্টকে শিক্ষা দিয়েছি, অথচ নিজেই বুঝতে পারছি না এই কষ্ট আমি কিভাবে সামলাবো। সাবার মায়ের কান্না সাজ্জান আর যেন নিতেই পারছিল না, তাই যাওয়ার সময় বলে যায়, 30 দিনের মধ্যেই আমি সাবার খুনিকে আপনার সামনে দাঁড় করাবো। সাজ্জান পুরো দমে মাঠে নেমে পড়ে। হাসপাতাল থেকে সাবার পুরো লাশ পাঠানো হয়। সাবার বাসায় যেন শোকের ছায়া নেমে এসেছে। সবাই সাবাকে শেষ বিদায় জানিয়ে দেয়। এদিকে সাজ্জান সাবার লাশ যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখে একটা রোড সাইডের পোলের কিছু অংশ ভাঙা। আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পাঠায়। এর মাঝে নিজের ছেলের সাথে খুব সুন্দর সময়ও কাটায়। সাবার জ্বলন্ত লাশ যে মোটরসাইকেলের লোকটা প্রথম দেখেছিল, সে নিউজ পেপারে এসিপি সাজ্জানের ছবি দেখে তার অ্যাক্সিডেন্ট করা বাইকের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। এদিকে সাজ্জান তার টেকনিক্যাল টিমের সাথে মিটিং এ বসলে কনস্টেবল মূর্তি বলে, 9 তারিখের রাতে পুলিশের ডেটায় থাকা এই সন্ত্রাসীদেরকে রামনগর এলাকার আশেপাশে দেখা গেছে। ডেঞ্জেল বলে, রামনগর এবং তার আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ অনুযায়ী বিধিয়া রানিয়াপুরাম গ্যাস স্টেশন ক্রাইম স্পট থেকে 600 মিটার পূর্বে আর বাঙ্গারপেট টোল গেট ক্রাইম স্পট থেকে 2 কিলোমিটার সামনে। এই গ্যাস স্টেশন এবং টোল গেটের দূরত্ব 3 কিলোমিটারের মাঝে। এর মাঝে না কোনো বাইপাস আছে, না কোনো আবাসিক এলাকা আর না কোনো ইউটার্ন। তবে মজার বিষয় হলো এই 3 কিলোমিটারের রাস্তা সর্বোচ্চ 4 মিনিটে গাড়ি দিয়ে পার করা সম্ভব। ক্রাইম হওয়ার 1 ঘন্টা পর মোট 96টা গাড়ি এ পয়েন্টে মানে গ্যাস স্টেশনের রাস্তা ক্রস করেছে, কিন্তু কেবল 94টা গাড়ি সামনের টোল গেট পার করেছে। তার মানে 2টা গাড়ি মিসিং। একটা হলো স্প্লেন্ডার বাইক যার নাম্বার KA20F5786, আরেকটা হলো কালো গাড়ি। ঠিক তখনই সাজ্জানের এক জুনিয়র এসে জানায় তারা এই কেসে নতুন লিড পেয়েছে। আসলে সেই মোটরসাইকেলের লোকটা যার নাম ভিক্টর, সে সাজ্জানের সাথে দেখা করতে এসেছে। ভিক্টর জানায় সেদিন রাতে সে ওই রাস্তা দিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করে ফিরছিল। তখন প্রায় 12:30 বাজে। সামনে একটা ট্রাক ছিল। ট্রাক এড়াতে হুট করে ব্রেক করলে বাইক পিছলে রাস্তায় পড়ে আর বাইক গিয়ে সাইনবোর্ডের সাথে জোরে ধাক্কা খায়। ফলে আমি হাইওয়ের এক পাশে গিয়ে পড়ে যাই। নিজেকে কোন রকমের সামলে চশমা চোখে দিতেই ঝাপসা চোখে ভয়ানক সে দৃশ্য দেখি। সেখানে 4 জন ছিল। তারা গাড়ি থেকে একটা লাশ বের করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সাজ্জান জিজ্ঞেস করে, তুমি ওদের দেখলে চিনতে পারবে? ভিক্টর বলে, না। সাজ্জান বলে, দেখো ভিক্টর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালো করে মনে করে দেখো ওই 4 জনের কাউকে তুমি আর কোথাও দেখেছো কিনা। ভিক্টর বলে, না, আর ওদের গাড়ির নম্বরও দেখতে পারিনি, তবে এটুকু মনে আছে যে গাড়িটা কালো রঙের। জুনিয়র বলে, স্যার, কালো রঙের একটা গাড়ি ওই রাস্তায় মিসিং হয়েছিল। গ্যাস স্টেশনের সিসিটিভি ফুটেজ ভিক্টরকে দেখালে ভিক্টর কালো গাড়ি দেখে মুহূর্তেই চিনে যায়। ঠিক তখনই লাশের পোস্টমর্টম রিপোর্টে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে সাসপেক্ট লিস্টের সবার ফিঙ্গারপ্রিন্ট মেলালে 4 জনের সাথে মিলে যায়। একজনের ছবি দেখালে ভিক্টর প্রথমে তার ছবি দেখে কনফিউজ হলেও ভালো করে দেখে বলে, আমি শিওর এই লোকটাই ছিল। ভিক্টর দেওয়া তথ্য অনুযায়ী আহমেদ, বিনীত কুমার দেশওয়াত এবং গোপাল শর্মা নামের 4 জন সাসপেক্টের ছবি দেখিয়ে সাজ্জান তার টিমকে বলে, এরা 4 জন ভিন্ন ভিন্ন জায়গার। তারা শিবরাজপেট থানার মোট 12টা কেসের সাসপেক্ট। এদের আসল কাজই চুরি ডাকাতি করা, স্থানীয় স্কুলে ড্রাগস সাপ্লাই করা। এত কিছুর করার পরও তারা মাত্র 15 দিনের জন্য জেল খেটে বের হয়ে যায়। তবে এত বড় ঘটনার পরে এবার তাদেরকে আমাদেরকে ধরতেই হবে। মূর্তি বলে, ওই এলাকা থেকে তাদের ধরা সহজ হবে না। আরেক অফিসার বলে, ওরা রাজনীতির জন্য অনেক কাজ করেছে, নেতারা ওদেরকেই সাপোর্ট করে, এই জন্যই তো ওরা এমন কাজ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। ঠিক তখনই ডিআইজির কল আসে। ডিআইজি জিজ্ঞেস করে, কোনো ক্লু পেয়েছো? সাজ্জান মিথ্যা বলে, না স্যার, এখনো পাইনি, পেলে আপনাকে জানাবো। সাজ্জানের এমন কথা শুনে টিমের সবাই অবাক হয়ে যায়। রাতে আহমেদ তার মায়ের সাথে ঝগড়া করে বের হলে নিচের পুলিশের টিম এক এক পয়েন্টে ফাঁদ পেতে দাঁড়িয়ে থাকে। আহমেদ তার আড্ডাখানায় গিয়ে বন্ধুদের জিজ্ঞেস করে, আমাকে কল করেছিলে কেন? তারা বলে, আমরা তো কোনো কল দিইনি। ঠিক তখনই সামনে থেকে এক পুলিশকে হেঁটে আসতে
আসতে দেখে আহমেদ বুঝে যায় এটা আসলে একটা ফাঁদ। আহমেদ দৌড়ানো শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত তার আর রক্ষা হয় না। পুলিশরা তাকে ধরে ফেলে। আহমেদকে গাড়িতে ওঠালে দেখে সেখানে দেশাবাদ, বিনীত এবং গোপালও আছে। তাদের 4 জনকে থানায় আনলে এক মহিলা অফিসার এসে বলে এদেরকে গ্রেফতার করার নিউজ লিক হয়ে গেছে। আমাদের কাছে অনবরত কল আসতেই আছে। আহমেদ সাজ্জানকে বলে, স্যার ওদেরকে ছেড়ে দিন। সাজ্জান রুমে গিয়ে তার টিমের সবার ফোন টেবিলে রাখতে বলে জিজ্ঞেস করে কে এই খবর লিক করেছে, কারণ আমাদের সিনিয়ররাও এখনো কিছু জানে না। তাহলে কে হতে পারে? ঠিক তখনই ডিআইজি কল দিলে সাজ্জান বলে, এখন আমি ডিআইজি কে কি জবাব দিব? তোমরা কি আদেও এই কেস নিয়ে সিরিয়াস? সাজ্জান নিজেকে শান্ত করে মূর্তিকে বলে, আমাদের আরো লোক লাগবে, হেডকোয়ার্টারকে বলে আরো অফিসার আনো। এদিকে সব নিউজ চ্যানেলে একই খবর বলা হচ্ছে। এসিপি সাজ্জান অনেক তদন্তের পরে 4 আসামিকে ধরতে পেরেছে। ভার্সিটিতে একজন শাহিনকে চিৎকার করে জানায় সাবা নামের আসামিদেরকে ধরা হয়েছে। পরের দিন সকালে পার্কে খেলার সময় একজন ওম প্রকাশকে পেপার দেখিয়ে বলে, দেখ দেশাওয়াতকে ধরেছে। ওম প্রকাশ খবর পড়ে দেখে 4 জনকে আটক করা হয়েছে। ওম প্রকাশ জিজ্ঞেস করে, এ কি আমাদের লোক? একজন বলে, ও আমাদেরই লোক, কিন্তু পার্টির হয়ে অনেক ঝুঁকির কাজ করে, তাই চিন্তার কোনো কিছুই নেই, যে কোনো সময় ছাড়া পেয়ে যাবে। এদিকে সাজ্জান আসামিদের একা করে জিজ্ঞাসাবাদ করলে কেউ কিচ্ছুই বলে না। বিনীত বলে, প্রমাণ থাকলে কোর্টে দেখান। দেশাওয়াত কান্না করতে করতে বলে, আমি কিছু জানি না। গোপাল বলে, আপনি এত চেষ্টাই করেন না কেন, আমরা কেউ মুখ খুলবো না। এদিকে আসামিদের ধরা হয়েছে জানতে পেরে বাইরে সব স্টুডেন্টরা জড়ো হয়ে বলে আসামিদেরকে তাদের হাতে ছেড়ে দিতে। এই খবর বাইরে থেকে ওয়াকিটকিতে জানালে মূর্তি ওয়াকিটকি নিয়ে সাজ্জানের কাছে যায়। সাজ্জান আহমেদকে বলে, তোদের বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে, এখন বল তোরা কেন এমন করলি? আহমেদ নির্লজ্জের মতো হাসতে হাসতে বলে, প্রমাণ থাকলে মেরে ফেলান, আবার জিজ্ঞেস কেন করছেন? সাজ্জান বলে, তোরা 14 বছর জেল খাটবি, জানিস? আহমেদ হেসে বলে, এর রায় আসতে আসতেই তো 14 বছর লেগে যাবে। সাজ্জান জিজ্ঞেস করে, কি মনে করেছিস এই কেস থেকেও বের হতে পারবি? আহমেদ বলে, হ্যাঁ পারবো, এর আগেও আমি আরো অনেক অপরাধ করে হাসতে হাসতে জেল থেকে বের হয়েছি। ওয়াকিটকিতে বাইরের ভিড়ের চিৎকার চেঁচামেচির শব্দ শুনিয়ে সাজ্জান বলে, এটা তোর মৃত্যুর শব্দ। আহমেদ খুব ভাব নিয়ে বলে, এখন অনেক ফেমাস হয়ে গেছি, তাই লোকজন দেখতে এসেছে। আপনিও তো ফেমাস হয়ে গেছেন। সাজ্জান নিজের রাগ কোন রকমে কন্ট্রোল করে সেল থেকে বের হয়ে যায়। সাজ্জান বাইরে এসে স্টুডেন্টদেরকে বলে, আপনারা আমাকে সহযোগিতা করলে তবেই আমি এই আসামিদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে পারবো। গৌরী এসে বলে, আর কত সময় লাগবে? 48 ঘন্টা হয়ে গেছে, আর আপনি বলছেন প্রমাণ ছাড়াই আপনি এদেরকে গ্রেফতার করেছেন। শাহিন বলে, এখন শুধু এই গেট দিয়ে ওদের লাশ বের হবে। সাজ্জানের প্রচুর রাগ হলেও নিজেকে সামনে বলে, বোঝার চেষ্টা করো, কোর্টে প্রমাণ না দেখাতে পারলে এই কেস মজবুত হবে না। পাশ থেকে কিশোর বলে, কেন আপনাদের কাছে প্রমাণ নেই কেন? কত টাকার বিনিময়ে প্রমাণ বেচে দিয়েছেন? সাজ্জান রেগে কিশোরের কলার ধরলে সব স্টুডেন্টরা প্রচুর রেগে যায়। সাজ্জানের জুনিয়ররা তাড়াতাড়ি সাজ্জানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। সাজ্জান খুব গম্ভীরভাবে বলে, ওদেরকে সরাও। সাথে সাথে স্টুডেন্টদের উপর লাঠিচার্জ শুরু হয়। লাঠিচার্জের কারণে স্টুডেন্টদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এসব দেখে মূর্তি এবং সাজ্জান অনেক ভেঙে পড়ে। পুলিশ এবং স্টুডেন্টদের এমন অস্থিতিশীল অবস্থার জন্য সাধারণ জনগণ বলতে থাকে, এই কেস যদি রাজ্যের পুলিশ সামলাতে না পারে তাহলে সেন্ট্রাল পুলিশকে দিয়ে দেওয়া উচিত। সাবার মা বলে, আমি আমার মেয়ের ন্যায় বিচার চাই। আইন আসামিদেরকে বাঁচানোর চেষ্টা করছে, একা এসিবির পক্ষে এর থেকে বেশি কিছু করা হয়তো সম্ভব না। ডিআইজি সাজ্জানকে ডেকে প্রচুর রেগে বলে, তুমি এসব করার আগে আমাকে তো একবার জানাতে পারতে। এমন একটা সেন্সিটিভ কেস নিয়ে নিজের জেদ দেখাতে গিয়ে সব আরো উল্টাপাল্টা করে দিয়েছো। বারবার ডিজিপির কল আসছে, কি বলবো? সাজ্জান বলে, এই 4 জনের বিপক্ষে প্রমাণ আছে, তবে এদেরকে ক্রাইম স্পটে নিয়ে প্রমাণ সংগ্রহ না করলে এই এফআইআর কোর্ট গ্রহণ করবে না। ডিআইজি বলে, হোম মিনিস্টার রিপোর্ট অনুযায়ী তোমার এবং তোমার পরিবারের উপরে যে কোনো সময় হামলা হতে পারে, আর তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, এজন্যই বলছি তুমি চাইলে ছুটি নিতে পারো। সাজ্জান বলে, এটা তো প্রথমবার হচ্ছে না। যারা আমাকে এই কেস থেকে সরাতে চাচ্ছে তাদের বলেন তদন্তের জন্য আমার আরো কিছু সময় লাগবে। যাওয়ার আগে সাজ্জান ডিআইজি কে বলে, আমরা ইউনিফর্ম নিজের সম্মান বাঁচানোর জন্য পড়ি না, আইন রক্ষার জন্য পড়ি, তাই যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমি আইনকে রক্ষা করে যাব। ডিআইজির রুম থেকে বের হয়ে ছেলেকে নিয়ে সাজ্জান গাড়িতে উঠে থেকে কল দিয়ে বলে, আজকে আমাদেরকে এক জায়গায় যেতে হবে, আমি এখন ডিজিপির সাথে দেখা করতে যাচ্ছি, আমি আসার আগে সব যেন রেডি থাকে। পথে ছেলেকে স্কুলে নামিয়ে দিলে ছেলে বলে, বাবা তোমার সব সমস্যা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, বলেই চলে যায়। থানায় এসে সাজ্জান মূর্তিকে বেশ চিন্তায় দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? মূর্তি বলে, আজ পার্টির লোক উকিল নিয়ে এসেছিল, আসামিদের সাইন নিয়ে গেছে, আর যাওয়ার সময় উকিল বলে গেছে সবার জবানবন্দি যেন একই রকম হয়, তোমাদের বড় জোর 3 বছর শাস্তি হবে, এর মধ্যে আমরা তোমাদেরকে ছাড়িয়ে নিব। সাজ্জান বেশ চিন্তায় পড়ে যায়। সাজ্জান বলে, কি আর করব, আসলে আমরা সবাই ওদের হাতের পুতুল। ঠিক তখনই ডিআইজি সাজ্জানকে কল করে জানায়, একটা খারাপ খবর আছে, আসামিদের নিরাপত্তার জন্য তাদেরকে এমএন পুরনের থানায় শিফট করা হবে। সাজ্জান বলে, এটা এখন কিভাবে সম্ভব? ওদেরকে ক্রাইম স্পটে নিয়ে গিয়ে প্রমাণ সংগ্রহের জন্য সবকিছু রেডি। ডিআইজি বলে, এখন থেকে এমএন পুরানের এএসপি এই কেস সামলাবে, তোমাকে
এই কেস থেকে সরানোর আদেশ এসেছে। মূর্তি সার্জনকে বলে, স্যার আমি জানি না এই কথা বলাটা এখন ঠিক হবে কিনা, তবে আমি আপনার মতো শিক্ষিত না, কিন্তু আমার 31 বছরের অভিজ্ঞতা আছে, তাই বলছি সবকিছু ব্যক্তিগতভাবে নিতে হয় না। আমি আপনার মতো খুব কম মানুষে দেখেছি যারা এতটা নিষ্ঠা নিয়ে কাজ করে, তবে এখানে এমনটা হয় না। আমাদের উপরের অফিসারদের কথা মেনেই কাজ করতে হয়। সার্জন প্রচুর হতাশ হয়ে মূর্তিকে বলে ওদেরকে অন্য থানায় পাঠানোর ব্যবস্থা করো। মূর্তি এসে কনস্টেবলকে আসামিদেরকে বের করতে বলে। চারজনকে গাড়িতে ওঠানোর সময় সার্জন পাশে দাঁড়িয়ে ধূমপান করছিল। আহমেদ সার্জনকে দেখে মজা করে বলে, স্যার ধূমপান করছেন? করেন করেন, আমি চাইলাম আমাকে দিলেন না। পথে 4 আসামিরা হাসি তামাশায় মশগুল। তাদের দেখে মনেই হচ্ছে না এরা এত বড় একটা অপরাধ করেছে। আসামিগুলো সার্জনকে নিচু দেখানোর জন্য জোরে জোরে বলে, সেদিন ওই মেয়েকে এভাবেই মেরেছিলাম, আর দেখ কেউ কিচ্ছু করতে পারেনি। সার্জন নিরুপায় হয়ে সবকিছু মনে করতে থাকে। ব্যর্থ সার্জন সাবার মাকে কথা দিয়েছিল 30 দিনের মধ্যেই সে আসামিদেরকে ধরে শাস্তি দেবে। গৌরী বলেছিল আসামিদের সাজা দিতে পারলেই তাদের আবারও পুলিশের উপরে বিশ্বাস ফিরে আসবে। একদিকে এতগুলো মানুষের আশা, আর অপরদিকে এই 4 আসামির নির্লজ্জের মতো হাসি তামাশা। হঠাৎ কি ভেবে যেন সার্জন ওয়াকিটকিতে অপর গাড়িকে সরাসরি এমএন পুরানের থানায় চলে যেতে বলে, আর সার্জনের গাড়ি এক শুনশান রাস্তা দিয়ে সমুদ্রের পাড়ে আসে। সার্জন গাড়ি থেকে দাঁড়ালে আহমেদ নামতে নামতে বলে, আমরা কি পৌঁছে গেছি? মনে হয় স্যারদের রিল্যাক্স করতে মন চেয়েছে বলেই সবাই হো হো করে হাসতে থাকে। 4 জন যখন হাসি তামাশায় মশগুল, সার্জন চোখ মুখ শক্ত করে তার সার্ভিস রিভলভার বের করে লোড করে নেয়। আগে পেছনে আর কিছু না ভেবেই একটার পর একটা গুলি করে এই 4 আসামিকে খুন করে। মূর্তি আর বাকি অফিসাররা হতবাক হয়ে যায়, তবে সার্জন কারো কথাই শোনে না। তারপর এক অফিসারকে সরি বলে তার পায়েও গুলি করে দেয়, যেন তারা বলতে পারে এটা একটা ক্রস ফায়ার ছিল। আসামিরা পুলিশকে গুলি করে পালাতে গেলেই সার্জন সবাইকে গুলি করে মারে। পরের দিন সাবার মা আর বোন সানা নামাজ পড়ে দোয়া করে। চারিদিকে খুশির হই হুল্লোড় পড়ে যায়। স্টুডেন্টরা যারা পুলিশদের গালি দিচ্ছিল তারাই আজ পুলিশদের রাখি পড়াচ্ছে। সার্জনের এমন কর্মকাণ্ডে মিডিয়া, রাজনীতিবিদ সবাই অনেক খুশি হয়ে যায়। স্কুলে টিচাররা সার্জনের ছেলেকে মিষ্টি খাইয়ে তার বাবার অনেক প্রশংসা করে। এক কথায় সার্জন এখন এই দেশের হিরো। পুলিশ অথরিটি থেকে এই কেসের জন্য একটা প্রেস ব্রিফিং ডাকা হয়। ডিআইজি এনকাউন্টারের বর্ণনা দেওয়ার পরে সাংবাদিকরা একে একে প্রশ্ন করতে থাকে। একজন জিজ্ঞেস করে যেই পুলিশ অফিসারের গুলি লেগেছিল সে কেমন আছে। ডিআইজি বলে সে অবজারভেশনে আছে। ম্যাথিউ জিজ্ঞেস করে রাষ্ট্রীয় মানবাধিকার বলছে আইন লঙ্ঘন করা যাবে না, তাহলে পুলিশের কি এভাবে আইন ভাঙার নিয়ম আছে? সাবার মা রিপোর্টারদেরকে বলে ন্যায় বিচার সকল আইনের ঊর্ধ্বে। একজন যদি সেটা করতে পারে তাহলে সমাজের পরিবর্তন অবশ্যই আসবে। একজন জিজ্ঞেস করে যারা মারা গেছে তাদের পরিবারকে কি জবাব দিবেন? আহমেদের মা রিপোর্টারদেরকে বলে আমি ওর মুখও দেখতে চাই না, ও আমার ছেলে না। জেনি জিজ্ঞেস করে এনকাউন্টারের সময় 14টা নিয়ম পালন করতে হয়, কিন্তু এখানে তো সেসব নিয়ম না মেনে কিভাবে এনকাউন্টার করা হলো? সার্জন বলে আমাদেরও পরিবার আছে, এনকাউন্টারের সময় আমাদের নিজের জীবনে ঝুঁকিতে থাকে, তখন যে কারোরই এই নিয়ম পালনের কথা মনে থাকবে না, এটাই স্বাভাবিক। ঠিক তখনই টেবিলের নিচে রাখা সার্জনের ফোনে কল আসে, কিন্তু প্রেস ব্রিফিং এর জন্য সার্জন সেটা খেয়াল করে না। সার্জন বলে এই আসামিদের জায়গায় যদি কোনো পুলিশ অফিসার মারা যেত তাহলে সরকারকে তাদের পরিবারের কাউকে চাকরি দিতে হতো। এখানে অপরাধীরা মারা গেছে, আপনারা যখন সন্ত্রাসীর পক্ষে কোনো প্রশ্ন করবেন কাকে নিয়ে কথা বলছেন, বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত। পেছনে সার্জনের এক জুনিয়র অফিসার ফোনে কথা বলে সার্জনের কানে কানে বলে স্কুল থেকে কল এসেছিল, আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শোনা মাত্রই সার্জনের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। সার্জন আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথেই সেখান থেকে উঠে যায়। হাসপাতালের বিছানায় ছেলেকে এমন অজ্ঞান অবস্থায় শুয়ে থাকতে দেখে অনেক ভেঙে পড়ে। সার্জনের স্ত্রী, যে কিনা একজন ডাক্তার, সে খবর পাওয়ার সাথে সাথেই ছেলেকে দেখতে দৌড়ে আসে। সাংবাদিকরা ডিআইজিকে সার্জনের ছেলেকে নিয়ে প্রশ্ন করলে ডিআইজি বলে এটা অনেক সিরিয়াস ম্যাটার, আপনারা প্লিজ একটু ধৈর্য রাখেন। একজন জিজ্ঞেস করে রাষ্ট্রীয় মানবাধিকার আইন এসিপির বিপক্ষে কেস করেছে, সেটা সম্পর্কে কি বলবেন? ডিআইজি বলে সেটা পরে দেখা যাবে, এই মুহূর্তে পুরো ডিপার্টমেন্ট সার্জনের সাথেই আছে। সাবার মা বোন হাসপাতালে সার্জনের ছেলেকে দেখতে আসে। সাবার মা সার্জনকে এতটা ভেঙে পড়তে দেখে আশ্বাস দিয়ে বলে চিন্তা করো না, উপরওয়ালা ঠিকই তোমাকে তোমার কর্মফল ফিরিয়ে দিবে। সারা দিন রাত জেগে সার্জন শুধু তার ছেলের সুস্থ হওয়ার অপেক্ষায় আছে। পুলিশের জিজ্ঞাসাবাদে এক টিচার বলে স্কুল ছুটির পরে সার্জনের ছেলে রাস্তা পার হচ্ছিল, তখন এক ভ্যান গাড়ি এসে তাকে মেরে দেয়। ঠিক তখনই এক অফিসার এসে বলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি ওই গাড়ির নাম্বার প্লেট ভুয়া। ডিআইজি সার্জনকে কল করে জানায় তার নামে মানবাধিকার লঙ্ঘনের কেস ফাইল হয়েছে, আগামী সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে। সার্জনের জীবনে যেন হঠাৎ একের পর এক বিপদ আসছে। সার্জন দিন দিন মানসিকভাবে দুর্বল হতে থাকে। একদিকে কেস তো অন্যদিকে ছেলের এমন অবস্থা। সার্জন কেসের প্রিপারেশন
নিতে থাকে। খবরে বলা হয় সাজ্জানের পক্ষে এই কেস লড়বে রাঘুরাম। সাজ্জান সাবার সাথে জড়িত সবার বয়ান শুনতে থাকে যে কলেজে কখনো কোনো সমস্যা হয়েছে কিনা। কেসের শুনানির দিন কোর্টে চলে আসে। ভার্সিটির সব স্টুডেন্টরাও সাজ্জানকে সাপোর্ট করতে কোর্টে এসেছে। সাবার মা এবং বোনও আসে। এক রিপোর্টার সাবার মাকে এসিপির কেস নিয়ে প্রশ্ন করলে মা বলে হিউম্যান রাইটস কিভাবে আসামিদের পক্ষে কথা বলতে পারে। যদি আজকে এসিপির বিপক্ষে রায় হয় তাহলে আমরা হাইকোর্টে আপিল করব। কেসের রায় শোনার জন্য সবাই অপেক্ষা করছে। ম্যাথিউ জেনিকে বলে তুমি অনলাইনে থাকো, আমি আসছি। ঠিক তখনই ম্যাথিউর সিনিয়র কল করলে ফোনে কথা বলতে বলতে হাঁটতে থাকে। ম্যাথিউ তার সিনিয়রকে জানায় সরকারের পক্ষ থেকে রাঘবীর আছে, তাই চিন্তার কিছুই নেই, একটু পরেই কেস ডিসমিস হয়ে যাবে। তবে আসামিদের পক্ষে কোনো উকিল নেই। ঠিক তখনই কেস নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসা এক উকিলের সাথে ম্যাথিউর ধাক্কা লাগে। ম্যাথিউ সরি বলে লোকটা দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ম্যাথিউ বেশ চিন্তায় পড়ে যায়। আদালতের কার্যক্রম শুরু হলে বিচারক রাঘবীরকে প্রশ্ন শুরু করতে বলে। রাঘবীর বলে কেস শুরু করার আগে আমি একটা গল্প বলতে চাই। অনেক বছর আগে আমি অ্যাডভোকেট সীতারামের জুনিয়র হিসেবে কাজ করতাম। তখন আমরা একটা কেস নিয়েছিলাম। সে সময় কুণ্ডলপেটের সবচেয়ে বড় অর্থনীতিবিদ দেবন্দের ছেলে বিনায়ক বিদ্যুৎ অফিসে চাকরি করা পিয়নের 21 বছরের মেয়ের পিছু নিয়েছিল। বাসে করে যাওয়ার সময় বিনায়ক ওই মেয়ের উপরে হাত রেখেছিল। বাসের সবাই শুধু দেখছিল, কিন্তু 18 বছরের একটা ছেলে বিনায়কের সেই হাত ভেঙে দেয়। কেস যখন আদালতে আসে তখন যে হাত ভেঙেছিল তার উপরে 307 ধারার কেস চলে। সীতারাম ওই 18 বছরের ছেলের বিপক্ষে কেস লড়ে দিতে যায়। তার শেষ বক্তব্য শুনে আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। সে বলেছিল রাষ্ট্রের আসল মর্যাদা তখনই আসে যখন সে নারীকে সম্মান দিতে পারে। বিপক্ষরা ওই 18 বছরের ছেলেকে হারানোর জন্য আর আসল আসামিকে বাঁচানোর জন্য নানাভাবে আটকানোর চেষ্টা করে। রাঘবীর বলে আজকে এই কেস সম্পর্কে কথা বলার একটাই কারণ, ইতিহাস আবারও টেনে আনা হচ্ছে। পুলিশ যারা সমাজের রক্ষক তারা আসামিদের আদালতে আনলে আদালত তাদেরকে মৃত্যুদণ্ড শাস্তি দিত, কারণ তারা অনেক জঘন্য কাজ করেছে। এই কোর্টে যখন কেস এসেছে তখন একটাই প্রশ্ন, আসল অপরাধী কে? ওই 4 অপরাধী নাকি পুলিশ অফিসার? ন্যায় বিচার চাচ্ছে এক মহিলা যে কিনা একজন মা, আর সমাজ হলো এর পিটিশন। এটা সত্য যে অপরাধীদের প্রমাণ সংগ্রহ করতে নিয়ে গেলে তারা পালিয়ে যায় এবং পুলিশ তাদের হাঁটুতে গুলি করে, কিন্তু তাদের হাঁটুতে না, বরং বুকে আর কপালে গুলি করা উচিত, কারণ তারা অপরাধী। অপরাধীদেরকে গুলি করে পুলিশ কোনো ভুল করেছে এটা যদি কেউ বুকে হাত রেখে বলতে পারে আমি তাকে চ্যালেঞ্জ করছি। ঠিক তখনই পেছন থেকে এক উকিল হাত উঠায়। সবাই তার দিকে তাকালে উকিল বলে আমি কি কিছু বলতে পারি? ভালো করে দেখলে বোঝা যায় এটাই সে আরবিন্দ, যাকে গল্পের প্রথমে দেখানো হয়েছিল। আরবিন্দ উঠে এসে বলে বিপক্ষের উকিলের কথাই দম তো আছে। যেমন ইনস্ট্যান্ট চা আর কফি পাওয়া যায় তেমনই ইনস্ট্যান্ট বিচারও হওয়া উচিত। তার কাছে যুক্তিযুক্ত পয়েন্টও আছে, কিন্তু এই পয়েন্টকে প্রমাণ করার জন্য আমাকে আদেশ দেওয়া হোক এই আদালতের কাউকে প্রশ্ন করার জন্য। নিম্ন শ্রেণীর এক মহিলা কাঠগড়ায় যায়। আরবিন্দ জিজ্ঞেস করে মহিলাটি কোথায় থাকে এবং তার বাচ্চা কয়টা। মহিলাটি বলে সে কলোনিতে থাকে আর তার একটা বাচ্চা। বলার সাথে সাথেই মহিলাটি কান্না করে দেয়। আরবিন্দ বলে 14 বছরের মেয়ে শিবানী, পড়ালেখায় খুবই মেধাবী। বাবা ছেড়ে চলে যাওয়ায় পরিবারকে সাপোর্ট করার জন্য স্কুলের পরে সে মানুষের বাসায় কাজ করে, কিন্তু 2 বছর ধরে শিবানী স্কুলেও যায় না এবং কাজও করে না, কারণ সে আর এই দুনিয়াতে নেই, সে মারা গেছে। ওই বাসার মালিক 67 বছর বয়সী বুড়ো শিবানীর সাথে অন্যায় করে। সাক্ষ্য দেওয়ার জন্য শিবানীর চাচা ছিল, কিন্তু তাকেও মিথ্যা কেসে ফাঁসিয়ে দেয়। চাচাও এখন জেলে, কিন্তু তবুও শিবানী হার মানে না। ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিতে যাওয়ার সময় নাম্বার প্লেট ছাড়া এক গাড়ি শিবানীকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। এখন আমার প্রশ্ন হলো যদি আইন সবার জন্য সমান হয়ে থাকে তাহলে এই 4 অপরাধীর মতো বুড়ো লোকটাকেও তৎক্ষণাৎ মেরে ফেলা উচিত ছিল, তাই না? রাঘবীর অবজেকশন জানিয়ে বলে বিরোধী পক্ষীয় উকিল হয়তো এখানে নতুন, সে আদালতের নিয়ম কানুন ঠিকমতো জানে না। এখানে 2019-এর কেস চলছে যার সাথে এই বয়স্ক লোকের কোনো সম্পর্কই নেই। কোন এক বয়স্ক লোক যদি অল্প বয়সী মেয়ের প্রেমে পড়ে যায় সেটার সাথে এর কি সম্পর্ক? আরবিন্দ বলে আর যদি সেই লোক কোনো সাধারণ মানুষ না হয়, হতে পারে আপনি শিবানীকে চেনেন না, শিবানীর মাকেও চেনেন না, কিন্তু এই 67 বছর বয়স্ক লোককে চিনবেন, কারণ তার কেস আপনিই লড়েছিলেন। জামনগরে 3 বার জেতা এমএলএ কুলধেরি যাদব। রাঘবীর একদম চুপ হয়ে যায়। আরবিন্দ বলে যেই মা নিজের নামও ঠিকমতো লিখতে পারে না সে 2.5 বছর ধরে আদালতে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে, কিন্তু কারো তাতে কিছুই যায় আসে না, না সাধারণ মানুষের, না মিডিয়ার, আর না আদালতের। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এরপরও সেই এমএলএ নির্বাচনে যেতে। আমি আবারও আমার বিপক্ষীয় উকিলের কথা রিপিট করতে চাই, রাষ্ট্রের সম্মান তখনই আসে যখন সে নারীকে সম্মান দিতে পারে। ওই কেসে শিবানীর মা হলো সমাজ এবং পিটিশন। এমএলএ কেও কি ওই 4 অপরাধীর মতো মেরে ফেলা উচিত ছিল? বিচারক বলে তুমি বলতে চাচ্ছ আইন নিজের হাতে তুলে নিতে? পেছন থেকে রাঘবীর বলে হ্যাঁ, এই লোকের উপরে তো উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য কেস ফাইল করা উচিত, আর এমএলএ এর কেস তো হাইকোর্টে চলছেই, আর যতক্ষণ না রায় আসে কাউকে অপরাধী বলা যায় না, এটা শুধু একটা অভিযোগ। আরবিন্দ বলে সেই 4 জনের কাউকে আদালতে আনাই হয়নি। ট্রায়ালের কথা না হয় বাদ দেন, রায়ের কথাও বাদ দেন, ওই 4 জনকে তো আদালতে আনার আগেই
মেরে ফেলা হয়েছে। আমার প্রশ্ন, কেন তাদের মারা হলো, এর আসল কারণ কি? আরভিন এবার উইমেন রাইটস এর চেয়ারপারসন সুয়েতাকে কাঠগড়ায় ডাকে, হাতে একটা ফটোকপি নিয়ে জিজ্ঞেস করে, এটা সোশ্যাল স্টেটমেন্ট যেদিন ওই 4 জনকে মারা হয়েছিল, আপনি কি এখনো একমত? সুয়েতা বলে হ্যাঁ। আরভিন জিজ্ঞেস করে, মানে আপনি বিশ্বাস করেন পুলিশ যা করেছে ঠিক করেছে? সুয়েতা বলে হ্যাঁ, 100% ঠিক করেছে। আরভিন কথাটাকে ঘুরিয়ে বলে, মানে আপনি এটা বলতে চাচ্ছেন আদালত সঠিক বিচার করতো না? আরভিন বিচারককে বলে, এটাকে পয়েন্ট করুন। রাষ্ট্রীয় মহিলা অধিকার সংস্থার চেয়ারপারসন বলছে আদালতে ন্যায় বিচার হতো না। এরপর আরভিন সুয়েতাকে জিজ্ঞেস করে, যেদিন সাবার মৃত্যু হয়েছিল সেদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন #শকড, কেন? সুয়েতা বলে, কি বলতে চাচ্ছেন? সবার মতো আমিও অবাক হয়েছিলাম। আরভিন বলে, আপনি কি ব্লাড প্রেশার মাপেন? কারণ ক্রাইম রেকর্ড অনুযায়ী প্রতি 15 মিনিটে এই দেশে একটা মেয়ের সাথে অন্যায় হয়ে থাকে, তাহলে আপনার হার্টবিটও 1 ঘন্টায় 4 বার বেড়ে যাবে, আর পুরো দিনে 96 বার। আর হার্টবিট ফাস্ট হওয়ার জন্য তো সাবার এই একটা কেসই ছিল না, তাই না? এই 2 দিন আগেও একটা ঘটনা ঘটেছিল, যেটা হয়েছিল 3 বছরের বাচ্চার সাথে, আপনার অফিস থেকে একটু দূরেই। তখন আপনি পোস্ট করেছিলেন হ্যাপি বার্থডে SR কে, #মাই কলেজ ক্রাশ। এখন আমার প্রশ্ন হলো, আপনি শুধু সাবার কেসেই কেন শকড হলেন? রাঘবের বিরক্ত হয়ে বলে, আপনি সব কেসকেই একই রকম মানাতে চাচ্ছেন। সাবার মৃত্যু শুধু মৃত্যুই ছিল না, অপরাধীরা তার লাশকে গুম করে ফেলেছিল। সাবার পরিবার সাবার লাশটা ভালোভাবে দেখতেও পারেনি। এটা একটা সেন্সেশনাল কেস। আরভিন বলে, সেন্সেশনাল কেস কেন হলো? সেদিন কি ইন্দিরা গান্ধী মারা গিয়েছিল নাকি মাদার তেরেসা? সুয়েতা বলে, কিন্তু এটা ন্যাশনাল হেডলাইন হয়েছিল। আরভিন অট্টহাসি দিয়ে বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এরপরই এক সাংবাদিককে ডেকে একটা পেপার ধরিয়ে বলে, এর হেডলাইনটা পড়েন তো। কথা মতো সাংবাদিক পড়া শুরু করে, জয়নগর জেলে লাশ পাওয়া গেছে, 36 বছরের এক মহিলার লাশ পাওয়া গেছে জয়নগর জেলের পাশে। স্থানীয় পুলিশ দ্বারা নিশ্চিত করা হয় সেটা এক মহিলার, যে কিনা 1 সপ্তাহ আগে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। আরভিন তাকে থামিয়ে জিজ্ঞেস করে, এই কেসটা কেন ন্যাশনাল হেডলাইন হলো না? সাংবাদিক বলে, সাবা তো কার সাথে পালিয়ে যায়নি, আর না ওই মহিলা সাবার মতো প্রফেসর ছিল, আর সাবা কোনো পার্ক অথবা বিচেও ঘুরতে যায়নি, কাজ করে বাসায় ফিরছিল। আরভিন বলে, তো কি হয়েছে? এই জন্য ওই মহিলা ফ্রন্ট পেজ পাবে না? আর পোস্টমর্টম রিপোর্ট 10 তারিখ দুপুর 2টায় আসে, কিন্তু খবরের কাগজ 10 তারিখেই বের হয়, তাহলে সেটা 9 তারিখে ছাপানো হয়েছে। আপনি আগে থেকে কিভাবে সব জানলেন? সাংবাদিক চুপ করে থাকে। আরভিন বলে, এমন যে কোনো মেয়ে যার পুরানো শৈল হাইওয়েতে পাওয়া যায় তার খবর তো শেষ পেজে ছাপানোর কথা, কিন্তু এটাকে এতটা গুরুত্ব দেওয়া, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জনগণের বিরূপ প্রতিক্রিয়া, সব এমন এক মহিলার জন্য যে কিনা একজন সাধারণ মানুষ। সাবার মা ভার্সিটি স্টুডেন্টরা আরভিনদের এমন কথা শুনে প্রচুর রেগে যায়। আরভিন বলে, রিপোর্ট অনুযায়ী তার সাথে অন্যায় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি সে আত্মহত্যা করে, নিজেকে নিজে পোড়ায়, আচ্ছা সব বাদ দেন, শুধু এইটুকু বলেন এই সাবাটা আসলে কে? সাবার মা আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে, ও আমার মেয়ে আর আমি ওর মা, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে, যদি ওর মৃত্যুতে শান্তি না হয়ে থাকে তাহলে আমাদেরকেও মেরে ফেলো। বিচারক সাবার মাকে শান্ত হতে বলে। গৌরী এবং সাবার বোন মাকে বেঞ্চে বসায়। কোর্টে এমন বিশৃঙ্খলা দেখে বিচারক কিছুক্ষণের বিরতি নেয়। যাওয়ার আগে বিচারক সাবার মা এবং বোনকে ভেতরে ডাকে। ম্যাথিউ অফিসে এসে কিছু পুরনো ফাইল খুঁজে বের করে, 2013 সালে রামনগরের দাঙ্গার ফাইল। বিচারক সাবার মাকে বোঝানোর পরে আদালতের কার্যক্রম আবার শুরু হয়। রাঘবীর বলে, একটু আগে যা হয়েছে সেটা শুধু একটা মায়ের আর্তনাদ না যে তার মেয়েকে হারিয়েছে, বরং পুরো সমাজের আওয়াজ এবং কান্না। যদি কোনো ব্যক্তির অনেক বছর ধরে কেস চলে, তার শাস্তি হয়, তাকে যদি কারাগারে মাংস খাইয়ে হাট্টা কাট্টা বানিয়ে এরপর শাস্তি কমিয়ে ছেড়ে দেওয়া হয় এই আওয়াজ সেসব অন্যায়ের জন্য। কিন্তু আমি অবাক হচ্ছি আমার বিপক্ষ উকিলের বক্তব্য শুনে, তার সব কথা ভিকটিমকে নিয়ে হাসি ঠাট্টা করা ছাড়া আর কিছুই না। আর আমি অনুরোধ করব কোর্টে এমন কিছু যেন আর না হয়। বিচারক সেই অনুরোধ মঞ্জুর করে আর আরভিনকে বলে, ভিকটিমের মাকে স্পেশাল ভাবার দরকার নেই, সে রিটায়ার্ড হেডমাস্টার এবং বেস্ট টিচার অ্যাওয়ার্ডও পেয়েছে, সেটাও মাথায় রাখা লাগবে না, কিন্তু সেও তো একজন মানুষ, মনুষ্যত্বের খাতিরে ব্যাপারটা মাথায় রাখেন। আরভিন সাবার মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। সাবার মা কাঠগড়ায় আসলে আরভিন বলে, একটা প্রশ্ন করব, আপনার মেয়ের সাথে কি হয়েছিল, বিস্তারিত বলবেন। সাবার মা শান্ত কণ্ঠে বলে, ওর সাথে অন্যায় করা হয়েছিল। আরভিন জোরে বলতে বললে সাবার মা রেগে চিৎকার করে বলে, ওর সাথে অন্যায় করে ওকে নির্মম ভাবে খুন করা হয়েছে, ওই 4 জন ওকে মেরে ফেলেছে। আরভিন প্রশ্ন করে, আপনি কি স্বচক্ষে এসব হতে দেখেছেন? আরভিনদের মধ্যে আসলে কোনো মনুষ্যত্ব নেই। মায়ের কাছে কেউ এমন প্রশ্ন করে? সাবার মা আরভিনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। বিচারকের মাথায় এবার হাত উঠে যায়। আরভিন জিজ্ঞেস করে, আপনি দেখেছেন নাকি আপনার ছোট মেয়ে দেখেছে? আরভিন বলে, তাহলে কেস কোর্টে ফাইল হওয়ার আগে আপনাকে কি কোনো অদৃশ্য শক্তি এসে এসব কানে কানে বলেছিল? কিভাবে জানলেন? সাবার মা চিৎকার করে বলে, কারণ মিডিয়া এসব খবর প্রচার করেছে, এই কোর্টে উপস্থিত সবাই এসব খবর জানে, তুমিও জানো। হঠাৎ সাবার মায়ের বুকে ব্যথা শুরু হয়ে যায়, তাই তাকে কাঠগড়া থেকে নিচে নামিয়ে নিয়ে যায়। বিচারক আরভিনকে বলে, আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। রাঘবীর বলে, আরভিন আসলে মাইন্ড গেম খেলছে, প্রশ্নকে গোল গোল ঘুরিয়ে প্যাচের সৃষ্টি করছে। আরভিন বলে, আমি সাধারণ একটা প্রশ্ন করেছিলাম,
সাবার সাথে অন্যায় করে তাকে মারা হয়েছিল, এটা সে কিভাবে জানলো? সে উত্তর দিল মিডিয়ার মাধ্যমে। আমার কথা হলো, মিডিয়া আমাদেরকে কি সবসময় সত্য দেখায়, নাকি মিডিয়ায় যা বের হয় সবটাই সত্য? রাঘবীরকে বলে আপনিও চিন্তা করেন, কারণ 1994 সালে মিডিয়া একটা সত্য দেখিয়েছিল, ইসরো তথ্য লিক হচ্ছে, ভারতীয় বিজ্ঞানী দেশদ্রোহী। কেস কোর্টে গেলে মিডিয়ায় সত্যকে খারিজ করে দেওয়া হয় এবং আরোপীকে ছেড়ে দেয়। 25 বছর পরে তাকে পদ্মভূষণে সম্মানিত করা হয়। কিন্তু যেই মানুষের দুনিয়ার প্রশংসা পাওয়ার কথা ছিল এপিজে আব্দুল কালামের সাথে, সে কেরালার পুলিশের 3rd ডিগ্রি টর্চার সহ্য করছিল। খবরের কাগজে লেখা পড়ে জনগণ যখন তাকে দেশদ্রোহী ঘোষণা করে, সেই সত্য দেখানো মিডিয়া তখন নতুন রেকর্ড গড়ছিল। আর প্রশ্ন এখানেই, যদি রায়ের জন্য মিডিয়া থাকে আর শাস্তি দেওয়ার জন্য পুলিশ, তাহলে কালো কোট পরা এতগুলো জোকারের কি দরকার? রাঘবীর বলে, বাহ, কি সুন্দর তুলনা। হয়তো এরপর সে ওই 4 জনকে মহাত্মা গান্ধীর সাথে তুলনা করবে। ওই 4 জন রামনগর দাঙ্গার প্রধান আসামি, এছাড়াও আরো 14 মামলার আসামি। আপনি আসলে কাকে বাঁচানোর চেষ্টা করছেন? তারা ডাকাতি করে, ড্রাগ সাপ্লাই করত। আরভিন বলে, না, তারা আসামি না। যতক্ষণ পর্যন্ত আদালতে প্রমাণ না হয় ততক্ষণ তারা আসামি না। বিচারক বলে, তুমি কি বলতে চাচ্ছ? সমস্ত প্রমাণ তাদের বিপক্ষে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখো, এছাড়াও তাদেরকে দেখে তো বোঝাই যায়। আরভিন জিজ্ঞেস করে, আপনি কিভাবে আন্দাজ করবেন? তাদের গায়ের রং, কাপড় নাকি নাম, কিভাবে? বিচারক রেগে বলে, এসব বন্ধ করো। তুমি কি ভাবো তুমি আমাকে চ্যালেঞ্জ করার যোগ্যতা রাখো? আরভিন বলে, হ্যাঁ, রাখি। রাঘবীর আগুনে আরো ঘি ঢেলে বলে, এখন আপনার এর বিপক্ষে অ্যাকশন নেওয়া উচিত। এবং আরভিনকে বলে, আপনি যত চেষ্টাই করেন না কেন, সত্য দমাতে পারবেন না, কারণ এই ঘটনার প্রত্যক্ষ চাক্ষুষ সাক্ষী আছে। রাঘবীর সাক্ষীকে ডাকার জন্য বিচারকের পারমিশন নেয়। বিচারক পারমিশন দেওয়ার আগেই আরভিনকে বলে, আপনি আর এ ধরনের ব্যবহার করবেন না। আরভিন তার রাগ কন্ট্রোল করে বলে, ঠিক আছে। ভিক্টর কাঠগড়ায় আসলেই সে পুলিশকে যা বলেছিল সেটাই আবার সবার সামনে বলে। ভিক্টর চলে যেতে গেলেই আরভিন ক্রস চেকের জন্য আসে। আরভিন জিজ্ঞেস করে, ওই 4 জন গাড়ি থেকে লাশ বের করে পুড়িয়ে দেয়, গাড়িটা কি রঙের ছিল? ভিক্টর বলে, কালো। আরভিন গাড়ি নাম্বারের কথা জিজ্ঞেস করলে ভিক্টর বলতে পারে না। আরভিন বলে, শেষ প্রশ্ন, তাদের মধ্যে গাড়ি কে চালাচ্ছিল? ভিক্টর বলে, তা আমি বলতে পারবো না। রাঘবীর বলে, গাড়ি কে চালাচ্ছিল তাতে কি আসে যায়? ভিক্টর এই 4 জনকে দেখেছে লাশ পুড়াতে, ব্যাস, কথা শেষ। আপনার কি মনে হয় এটা মিথ্যা? তাহলে প্রমাণ করেন। বিচারক রাঘবীরকে বসতে বলে, আরভিনকে প্রশ্ন করতে বলে। আরভিন বলে, আমি আবারও জিজ্ঞেস করছি, গাড়ি কে চালাচ্ছিল? কারণ তাদের 4 জন গাড়ি তো দূরের কথা, স্কুটিও চালাতে পারে না, তাহলে গাড়ি ওখানে গেল কিভাবে? রাঘবীর বলে, এতে কি যায় আসে, হবে কেউ একজন। বিচারকও একই কথা জিজ্ঞেস করে বলে, আরভিনদের প্রশ্নে যুক্তি আছে, গাড়ি কে চালাচ্ছিল? রাঘবীর বলে, হয়তো সেখানে পঞ্চম কেউ ছিল। আরভিন বলে, পঞ্চম কেউ যার পুলিশের কোনো রেকর্ড নেই, চাক্ষুষ সাক্ষীও তাকে দেখেনি। 4 জনকে শনাক্ত করে মেরে ফেলা হয়, কিন্তু পঞ্চম ব্যক্তি এখনো বেঁচে আছে, সে আমাদের মধ্যেই আছে, যে সবকিছু জানে। ঠিক তখনই বয়স্ক এক লোক কাঠগড়া এসে দাঁড়ায়। গল্প চলে আসে 10 জুলাই সাবার ইউনিভার্সিটিতে। কাঠগড়া এসে দাঁড়ানো লোকটা সেদিন ভার্সিটি গিয়েছিল। অফিস সহকারী তাকে অপমান করে বলে, আপনার মেয়েকে ভর্তি করাতে পারবো না, যান। উপর থেকে সাবা সে লক্ষ্য করছিল। রাতে সেই লোকটা সাবার পাশে বসে কান্না করতে শুরু করলে সাবা সে লোকটাকে জিজ্ঞেস করে, আপনাকে সকালে দেখেছিলাম, আপনার মেয়েকে ভর্তি করাতে এসেছেন? লোকটা কান্না করতে করতে বলে, না, আমি মেয়েকে ভর্তি করাতে আসিনি, আমি এসেছি আমার মেয়ের লাশ নিয়ে যেতে। ভার্সিটি থেকে আমাকে এক এজেন্সি কথা বলেছে, তারা নাকি ভারতের যে কোনো প্রান্তে লাশ পাঠায়, তাই পুলিশের কাছেও গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে একটা পেপার সাইন করতে বলে যেখানে লেখা ভার্সিটির উপরে আমার কোনো অভিযোগ নেই। পুলিশের রিপোর্ট অনুযায়ী আমার মেয়ে আত্মহত্যা করেছে, বেশি বাড়াবাড়ি করলে আমাকে জেলে ঢুকিয়ে দিবে, তাই আমি যেন সাইন করে দেই। গল্প বর্তমানে আসলে আরভিন বলে, বিদ্যা সেন্ট্রাল ভার্সিটির স্টুডেন্ট ছিল, সে গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে এই ভার্সিটিতে এসেছিল, আর তার বাবা এসেছিল মেয়ের লাশ নিতে। তখন সাবা শুধু এক অসহায় বাবাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে জানতো না সে তার নিজের মৃত্যুর দিকেই এগোচ্ছে। বিদ্যা যেদিন মারা যায়, মানে 8 জুলাই, সেদিন তাকে শেষবারের জন্য যদি কেউ দেখে থাকে সেটা সাবাই ছিল। লাইব্রেরিতে বসে বিদ্যা কান্না করছিল। সাবা বিদ্যাকে কাঁদতে দেখে তার কাছে গিয়ে কারণ জানতে চায়, কিন্তু বিদ্যা কিছু না বলে সাবাকে জড়িয়ে ধরে। সাবা বিদ্যাকে শান্ত করার চেষ্টা করে। বিদ্যা বলে, আমি আমার গ্রামে যেতে চাই। ঠিক তখনই বিদ্যার বাবার কল আসে। সাবা বিদ্যার চোখের পানি মুছে বলে, বাবাকে কল করো। বিদ্যা সাবার কথা মতো বাবাকে কল করে কথা বলে। আরভিন বলে, একটা স্কুল যেখানে বসার জন্য বেঞ্চ ছিল না, গ্রাম যেখানে ঠিক মতো পানি পাওয়া যেত না। বিদ্যা এমন এক গ্রামে থেকে কঠোর পরিশ্রম করে পড়ালেখা করে অনেক স্বপ্ন নিয়ে আসে, আর একদিন সে নিজেই সেই স্বপ্ন ছাড়ার কথা বলে। প্রশ্ন হলো, কেন? লাশ নিয়ে যাওয়ার সময় বিদ্যার বাবা সাবাকে বলেছিল, এখন আমার কেউ নেই। ও এক মুহূর্তে সব স্বপ্ন এভাবে ছেড়ে দিয়েছে, তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। রাঘবীর বলে, ওই কলেজে আলাদা আলাদা এমন কত ঘটনাই তো হতে পারে। একটা মেয়ে যে কলেজে নিজেকে ফাঁসি দিয়েছে, সেটা কিভাবে? কথা শেষ করার আগেই আরভিন চিৎকার করে বলে, একই ক্যাম্পাসে গত 10 বছরে 52 জন
জন স্টুডেন্ট আত্মহত্যা করে। আমাদের দেশের প্রত্যেক ভার্সিটিতে প্রতি বছর এমন ঘটনা হয়, আর তারা এসব খবর প্রকাশ হতে দেয় না। যেমনটা আর্মিতে কাউকে গুম করে দিলে হয়, আমাদের দেশের মানুষ নিজের ছেলে মেয়েকে অক্সফোর্ডে পাঠিয়ে মেক ইন্ডিয়া স্লোগান দেয়। হয়তো কেউ বুঝবে না, কিন্তু যদি কেউ সত্যি সত্যি বিদ্যার মৃত্যুর আসল কারণ খুঁজে বের করতে চেয়েছিল, সেটা ছিল সাবা। সাবা বিদ্যার রুমমেটদের কাছে গেলে বিদ্যার রুমমেট ফোন দিয়ে বলে, এটা আমার কাছে ছিল, এটা বিদ্যার ফোন। গত 1 বছর যাবৎ কোনো একটা বিষয় নিয়ে ডিপ্রেশনে ভুগছিল, তবে আমি সত্যি জানি না বিদ্যা আত্মহত্যা কেন করলো। সাবা বিদ্যার রুমে গিয়ে আশপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা বইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন পায়। পরের দিন ভার্সিটির এক মিটিং এ অথরিটি থেকে জানায় ইউনিভার্সিটি কাউন্সিল স্টাফদের বেতন 25% বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিটিং শেষে সবাই চলে যেতে গেলে সাবা বলে, শুধু এটুকুই? অথরিটি থেকে একজন বলে, হ্যাঁ, সব ইস্যু নিয়ে তো কথা বলা শেষ। সাবা বলে, একটা মেয়ে যার স্বপ্ন ছিল এখান থেকে গোল্ড মেডেল নিয়ে যাওয়ার, সেখানে ভার্সিটির গেট দিয়ে তাকে সাদা কাপড়ে লাশ হয়ে বের হতে হয়েছে, তার কি একটা শ্রদ্ধাঞ্জলি পাওয়ার কথা না? ভিসি সাবাকে বলে, এটা দেশের সবচেয়ে ভালো ক্যাম্পাসের মধ্যে একটা, এখানে পড়ালেখা করার জন্য আপনাকে সবার থেকে সেরা হতে হবে। যদি ফেল করার ভয়ে আপনি আশা ছেড়ে দেন আর আত্মহত্যা করেন, তাহলে আমরা কি করতে পারি? আর আমার মতে সে এই ক্যাম্পাসের যোগ্য ছিলই না। সাবা রেগে বলে, এই ক্যাম্পাসের যোগ্য না? প্রত্যেক বছর 900 ঘন্টা লাইব্রেরিতে থাকা, 600-এরও বেশি বই পড়া, 50-এরও বেশি থিসিস ছাপানো, আর আপনি বলছেন সে এই ক্যাম্পাসের যোগ্য না? সে পিএইচডি স্কলার ছিল। যেসব মানুষ লাইব্রেরির কথা জিজ্ঞেস করলে বোটানি ক্লাসে দিকে ইশারা করে, তারা তাদের পিএইচডি 3 থেকে 3.5 বছরে কমপ্লিট করে। কিন্তু 7.5 বছর ধরেও বিদ্যাকে কেন তার পিএইচডি ডিগ্রি দেওয়া হয়নি? সে এই দুনিয়া ছাড়ার আগে এই কথাই জবাব দিয়ে গেছে। আমি ওর ফোন ওপেন করে দেখি, সেখানে লেখা প্রফেসর বিদর্শন আমার মৃত্যুর জন্য দায়ী। বিদ্যা তার থিসিস পেপার নিয়ে বিদর্শনের কাছে চেক করাতে গেলে বিদর্শন চেক করে পেপার রিজেক্ট করে দেয়। বিদ্যা অনেক কাকুতি মিনতি করে, কিন্তু বিদর্শন শোনে না। বিদ্যা বলে, গত বছর তার সবকিছু রেডি ছিল, মিস্টার হামিদ তার সুপারভাইজার ছিল, কিন্তু প্রফেসর হামিদের মৃত্যুর পর আপনি তার জায়গায় এসেছেন, আর আপনার কথা মতো আমি সব করেছি। গতবার আপনি যা যা পরিবর্তন করতে বলেছিলেন করেছি। আমি অনেক লড়াই করে এই পর্যন্ত এসেছি। বিদর্শন শয়তানের মতো হেসে বলে, কত লড়াই? তুমি ওই ক্লিনারকে দেখেছো? ওর মাও এখানে কাজ করত, পরবর্তীতে ওর মেয়েও এখানেই কাজ করবে। লাঞ্চ শেষে সবাই তার একটু খাবার তাকে দিয়ে দেয়, কিন্তু সে কখনো অভিযোগ করে না। বিদর্শন থিসিস পেপার হাতে নিয়ে বলে, ময়লার স্তূপের কোয়ালিটির সম্পর্কে কেউ কখনো জানতে চায়? বিদ্যা পাল্টা জবাবে বলে, গত 3 বছরে রাষ্ট্রীয়ভাবে আপনার নামে যা ছাপানো হয়েছে এবং 2.5 কোটি টাকার অ্যাপ্রুভ হওয়া প্রজেক্ট দিয়েই এই কোয়ালিটিলেস রিসার্চ কমপ্লিট করেছিলাম। বিদর্শন বলে, তুমি এখন আমার খারাপ রূপ দেখবে। তোমার মতো নিচু শ্রেণীর মানুষের কাজ আমাদের কথা শোনা। তোমাদের মতো টয়লেট ক্লিনারকে যারা ভর্তি করায় তাদের উপর ভিন্ন ভিন্ন অভিযোগ দেওয়া উচিত। তুমি ডিপার্টমেন্টের হেডকে অভিযোগ করতে চাইলে করতে পারো, কিন্তু আমার কিচ্ছু করতে পারবে না। একটা কথা মনে রাখো, যদি আগামী 10 বছরেও এখান থেকে রিসার্চ কমপ্লিট করে বের হতে চাও, তাহলে আমার সাইন লাগবে। যদি এখনো বুঝতে না পারো, তাহলে যাও, আয়নায় গিয়ে নিজেকে একবার দেখো। বিদর্শন চলে গেলে বিদ্যা সেখানেই দাঁড়িয়ে অপমানে অসহায়ের মতো কান্না করতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। আরবিন বিচারককে বলে, বিদ্যা আত্মহত্যা করেনি, এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার। একটা ছাত্রের কাছ থেকে তার স্বপ্নগুলো বারবার কেড়ে নিয়ে তার অস্তিত্ব মিটিয়ে তাকে এতটাই বাধ্য করা হয় যে তার কাছে আর কোনো পথ থাকে না। আসলে কি সে আত্মহত্যা করেছে? না, বিদ্যা আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যা করার জন্য বাধ্য করা হয়েছে। বিদ্যা আত্মহত্যা করার পরের দিন সাবা বোর্ড মিটিং এ এই ক্যাম্পাসে এই পর্যন্ত বাকি 52 জন স্টুডেন্টদের আত্মহত্যার লিস্ট নিয়ে আসে। সাবা একটা পেপার দেখিয়ে বলে, বিদ্যা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিদ্যার মৃত্যুর জন্য বোর্ড মিটিং এ উপস্থিত আমরা সবাই দায়ী। তাই আমি চাই বিদ্যার এই কমপ্লেন ফাইলে যে শিক্ষকের নাম আছে তাকে দ্রুত সাসপেন্ড করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ভিসি বলে, আমাদের কলেজের কমিটি পুরোপুরি লোকতন্ত্রের উপর নির্ভরশীল, তাই সিদ্ধান্তটা আপনারাই নেবেন। সাবার মতো আপনারা যারা চান এই বিষয়ে তদন্ত করা হোক, কিন্তু নিজেদের চাকরি বাঁচাতে কেউ সাবার পক্ষে কথা বলে না। ভিসি মিটিং শেষ করে চলে যায়। সাবা থানায় গিয়ে বিদ্যার মৃত্যুর ব্যাপারে অভিযোগ জানালে পুলিশ অফিসার বলে, মেয়েটার বাবা যখন এই ব্যাপারে অভিযোগ দেয়নি তখন আপনি কেন এসেছেন? সাবা বলে, আমি ওই মেয়েটার শিক্ষিকা, প্রতিটা স্টুডেন্ট আমার কাছে সন্তানের মতো, আর আমি জানি এই অভিযোগটা কার কাছে করতে হবে, তবে সেখানে আপনার নামটাও লেখা থাকবে। সাবা সিদ্ধান্ত নেয় সে সরাসরি গিয়ে রাজ্যের গভর্নরের কাছে এই ব্যাপারে অভিযোগ জানাবে, কিন্তু পুলিশ অফিসার তার আগেই ক্যাম্পাস কর্তৃপক্ষকে কল করে বিষয়টা জানিয়ে দেয়। বিদর্শন সাবাকে বলে, তোমার কারো কাছে কমপ্লেন করার দরকার নেই, আমি ভিসির সাথে তোমার প্রহসনের ব্যাপারে কথা বলবো। তুমি নিজের মুখ বন্ধ রাখলে যা চাইবে তাই দেওয়া হবে। সাবার প্রচুর রেগে বলে, এখান থেকে কিছুটা সামনে গেলেই একটা প্রাইমারি স্কুল আছে, প্রয়োজনে আমি সেখানে গিয়ে শিক্ষকতা করব, তবুও আমি তোমাকে আর শিক্ষকতা করতে দিব না। সেই রাতে সাবা বাসায় যাওয়ার জন্য স্কুটি নিয়ে রওনা দিলে ফ্লাইওভারের উপরে এসে সাবার স্কুটি নষ্ট হয়ে যায়। বিদর্শন একটা গাড়িতে বসে দূর থেকে সাবার উপরে নজর রাখছিল। সাবা সানাকে মেসেজ করে বলে, আমার
আমার স্কুটি খারাপ হয়ে গেছে, আমি ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি, তুমি চিন্তা করো না। আশেপাশে রাস্তা ফাঁকা দেখে বিদর্শন তার গাড়িটা নিয়ে দ্রুত গতিতে সাবার দিকে এগিয়ে যায়। সাবা কিছু বুঝে ওঠার আগেই বিদর্শন গাড়ি দিয়ে সাবাকে সজোরে ধাক্কা মারে। সাবা রাস্তায় পড়ে গেলে বিদর্শন তার উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। সাবা মারা গেলে বিদর্শন গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। একজন প্রফেসরকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে শুধুমাত্র নিজের ব্যক্তিগত শত্রুতার কারণে, অথচ তার মৃত্যুকে ইস্যু বানিয়ে পরের দিন জাতীয় পত্রিকাগুলোতে খবর ছাপানো হয়। সাবার মৃত্যুটা এভাবে কে হাইলাইট করলো? কয়েক সপ্তাহ ধরে এই খবরগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ চ্যানেল ট্রেন্ডিং এ ছিল। খবরের চ্যানেলগুলো এটা এমনভাবে প্রচার করতে শুরু করেছিল যে দেশের 130 কোটি মানুষ শুধুমাত্র সাবার মৃত্যুর খবর নিয়ে আলোচনা করছিল, যেন এই দেশে অন্য কোনো ইস্যুই নেই। কি এই খবরটাকে প্রচার করলো? কেনই বা সাবার খুনের রহস্য অন্যদিকে নিয়ে গেল? এই সবগুলো প্রশ্নের উত্তর একটাই। গল্প চলে আসে সাবার খুনের রাতে। রাত 10টায় আলফা মেডিকেল হাসপাতালের একটা কেবিনে হোম মিনিস্টারের নাতনি ভর্তি ছিল, যেটা আমরা গল্পের প্রথমে দেখেছি। ঠিক তখনই সেখানে পুলিশের বেশ কিছু বড় বড় কর্মকর্তা আর অফিসার সার্জনও তার সাথেই ছিল। হোম মিনিস্টারের অ্যাসিস্ট্যান্ট বলে, বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী এবার ইলেকশনে আমাদের পার্টি হেরে যাবে। তখনই হাইওয়ে টিমের এক অফিসার পুলিশের ডিএসপি কে জানায় ফ্লাইওভারের উপরে ভার্সিটি প্রফেসরের লাশ পাওয়া গেছে, মনে হচ্ছে কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ডিএসপি হোম মিনিস্টারকে একথা জানাতেই সে রেগে বলে, আমার নামে এমনি কতগুলো দুর্নীতি মামলা, এখন আবার ভার্সিটির প্রফেসর মারা গেছে। ভার্সিটির ছাত্ররা আন্দোলন শুরু করলে এসব কিছু দায় আমার উপর এসে পড়বে। এবার ইলেকশনে জিততে পারলে আমি প্রধানমন্ত্রী হয়ে যাব। তোমরা সবাই তো নিজেদের ভাগ বুঝে নিয়েছো, তাহলে আমি একা কেন ফাঁসবো? ডিএসপি হাইওয়ে পুলিশ ইন্সপেক্টরকে বলে, লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। পাশ থেকে সার্জন এসে হোম মিনিস্টারকে বলে, লাশ পোস্টমর্টমের জন্য পাঠানোর দরকার নেই, এই লাশ আমরা ফ্রিজিং করে মুর্দা ঘরে রেখে দিব। এই লাশটাই আপনার ইলেকশনে জেতার ট্রাম্প কার্ড হবে। ডিসিপি হাইওয়ে পুলিশ ইন্সপেক্টরকে কল করে বলে, লাশের পোস্টমর্টমের দরকার নেই, কি করতে হবে সেটা আমি তোমাকে একটু পরে বলবো। সার্জন হোম মিনিস্টারকে বলে, এই রাজ্যের কোটি কোটি মানুষ কখন আপনার পাশে দাঁড়াবে আর কখন আপনাদেরকে ইট ছুঁড়ে মারবে এই সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারবেন। আপনার সব দুর্নীতি আমার প্ল্যানের মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সার্জনের প্ল্যান শুনে হোম মিনিস্টার খুশিতে হাসতে শুরু করে। সার্জন হোম মিনিস্টারের লোকদেরকে বলে, আমার 4 জন লোক দরকার যারা ছোটখাটো অপরাধের সাথে জড়িত। ওই 4 জন লাশ হাইওয়েতে নিয়ে যাবে আর আমার বলা কথা মতো বাকি কাজ করে দিবে। এই কাজের জন্য 4 জন লোক নেওয়া হয়। তাদের মধ্যে একজন গিয়ে পেট্রোল পাম্প থেকে জারকিনে করে পেট্রোল নিয়ে আসে। এরপর রাস্তার মাঝে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্স থেকে সাবার লাশ তাদের গাড়িতে তোলে। যখন সাবার লাশ নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই ভিক্টর বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে। এই 4 জন হাইওয়ের পাশে গাড়ি থামিয়ে সাবার লাশ গাড়ি থেকে নামায়, তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে ভিক্টর এই সবকিছু দেখে ফেলে। হোম মিনিস্টার এক লোককে কল করে সার্জনকে জানায় সব কাজ ঠিকঠাক মতো হয়ে গেছে। 4 জনের মধ্যে একজনের চেহারা ভিক্টর খুব ভালো করে দেখতে পায়। এরপর যখন সাবার কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে তখন হোম মিনিস্টার কেসের তদন্ত সার্জনকে দেয়। কলেজের বাইরে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করলে সার্জন তার জুনিয়রদের অর্ডার দেয় কলেজের ছাত্রদেরকে মেরে কলেজের সামনে থেকে তাড়িয়ে দিতে। এরপর সাবাকে খুনের অভিযোগে শহরের বিভিন্ন জায়গা থেকে সেই 4 জনকে ধরে আনে। নিজের নিউজ চ্যানেলগুলোতে এই খবরটা জানিয়ে দেয়। গল্প চলে আসে বর্তমানে। সার্জন কোর্টের মাঝে নিজের জায়গা থেকে উঠে কাঠগড়ার দিকে হাঁটতে শুরু করে। সকল ছাত্রছাত্রীরা কোর্টের মাঝে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তারা যাকে হিরো মনে করেছিল সেই আসলে এই সবকিছুর মাস্টার মাইন্ড। বিপক্ষে উকিল বলে, আরবিন সাহেব মন গড়া কথা বলছে, তিনি ভুলে গেছেন আদালত প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। আরবিন বলে, যদি প্রমাণ দেখাতে পারি তাহলে কি হবে? ভিড়ের মাঝ থেকে সাব ইন্সপেক্টর মূর্তি এসে কাঠগড়ায় দাঁড়ায়। আরবিন বলে, এই সবকিছুই সার্জনের প্ল্যান ছিল, শুধুমাত্র এনকাউন্টার ছাড়া। এনকাউন্টারের অর্ডার উপর থেকে এসেছিল, কিন্তু সেই অর্ডার কে দিয়েছিল? সার্জনের ডিআইজি তাকে কল করে এই কেস অন্য একজনকে দিয়ে দিতে বলে। সার্জন সাথে সাথেই হোম মিনিস্টারকে কল দিয়ে বিষয়টা জানালে হোম মিনিস্টার বলে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে ডিআইজি কে বলেছি যেন তোমাকে এই কেস থেকে সরিয়ে দেয়, তবে ওরা জানে না এরপর কি হবে। তুমি যখন 4 জনকে অন্য থানায় ট্রান্সফার করবে তখন তাদেরকে এনকাউন্টারে মেরে ফেলবে। সার্জন প্রচুর ভয় বলে, আপনি এখন এই রাজ্যের সবার চোখে হিরো হয়ে গেছেন, ওই 4 জনকে মারার কি দরকার? হোম মিনিস্টার বলে, এটা রাজনীতির খেলা, এখানে জিততে হলে কোনো সাক্ষী প্রমাণ রাখা যাবে না। মনে রাখবে আমি সবসময় তোমার পাশেই থাকবো। একটা রাজনৈতিক নেতার সবচেয়ে বড় অস্ত্র কি জানো? জনগণের আবেগ। তুমি যদি জনগণের আবেগ নিয়ে খেলতে পারো তাহলে তারা ভুলে যাবে তাদের পেটে ক্ষুধা আছে, আর তাদের এই আবেগ নিয়ে খেলতে খেলতে একসময় তাদের অভ্যাস হয়ে যাবে, আর তখনই আমরা রাজত্ব করব। সার্জন আর হোম মিনিস্টারের সব কথা মূর্তি শুনে ফেলে। 4 জনকে থানা থেকে গাড়িতে করে অন্য থানায় যাওয়ার কথা বলে বের করা হয়। 4 জন বেশ হাসি খুশি ছিল, তারা জানতো না কিছুক্ষণ পর তাদের সাথে কি হতে যাচ্ছে। সার্জন তাদেরকে নিয়ে পাহাড়ের একটা চূড়ায় আসে। সবাই গাড়ি থেকে নামলে দেশাবাদ এসে বলে, স্যার আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছেন? সার্জন কোনো জবাব দেয় না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ সার্জন বন্দুক বের করে 4 জনের মধ্যে একজনকে গুলি করে।
তাকে গুলি করার সাথে সাথেই একজন দৌড়ে পালাতে শুরু করলে সার্জান তাকে গুলি করে মেরে ফেলে। তবে দেশওয়াজ সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ পালিয়ে কোনো লাভ হবে না। আর বাকি একজন এসে সার্জানের পা জড়িয়ে ধরলে সার্জান তাকে গুলি করে দেয়। মূর্তি চিৎকার করে বলে, স্যার আপনি এসব কেন করছেন? কিন্তু কোনো কথা না শুনে সার্জান দেশওয়াজকেও গুলি করে মেরে ফেলে। আর সব শেষে মূর্তির হাতে একটা গুলি করে। আরভিন কোর্টের সবাইকে বলে, আপনারা এখন হাততালি দিচ্ছেন না কেন? কোনো খবর দেখলে সেই খবরের সত্যতা যাচাই না করে অপরাধীর ফাঁসি চান। যখন ওই 4 জনকে মারা হয়েছিল আপনারা সবাই আনন্দ উদযাপন করেছিলেন, সত্য জিতে গেছে, এই কারণে আনন্দ উদযাপন করেননি। আপনারা চাচ্ছিলেন সেই 4 জন মারা যাক, কারণ আপনারা আগে থেকে ধরে নিয়েছিলেন ওই 4 জন অপরাধী, কারণ তারা ছোটখাটো অপরাধের সাথে জড়িত। আর আপনাদের মনে এমন প্রতিহিংসার বিভেদ তৈরি করে ভোট পাওয়াটাই তাদের উদ্দেশ্য। ক্লাস 2 এর পাঠ্য বইতে কাউকে কালো আর কাউকে অনেক সুন্দর বলে 6 বছরের বাচ্চার মনের মাঝে রাজনীতির বীজ বপন করে দেওয়া হয়। এই আদালতে এটাও বলা হয়েছে যে ওই 4 জনের চেহারা দেখেই বোঝা যায় তারাই সাবার খুন করেছে। 4 জনের অপরাধ প্রমাণ হওয়ার আগেই দেশের সবাই তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত জানিয়ে দেয়। এর কারণ শুধু একটাই, বিদ্যা ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমার জন্মটা একটা ভুল, শুধুমাত্র নিচু জাতে জন্মগ্রহণ করার জন্যই আমার এই পরিণতি হয়েছে। এই সবকিছু কেন হয়েছে জানেন? শুধুমাত্র এই রিপোর্টটার কারণে। মাত্র 2 মাস আগে রিপোর্টটা সাবমিট করা হয়। এখানে লেখা আছে সামনে নির্বাচনে বর্তমান দল ক্ষমতা হারাবে, ক্ষমতা ধরে রাখার জন্য আর একবার ক্ষমতা পাওয়ার জন্য ওই 4 জনকে বলি দেওয়া হয়েছে। কিন্তু এই 4 জনকে এভাবে এনকাউন্টারে মারার জন্য এত সাহস তারা কোথায় পেল? রাস্তায় একটা কুকুরকে মারলেও মানুষ প্রতিবাদ করে, অথচ রাস্তায় একটা মানুষকে মারলে একটা কুকুরও এগিয়ে আসে না। মানুষকে মারার এই সাহস রাজনৈতিক নেতারাই দিয়েছে, সেই রাজনীতি যে রাজনীতিতে সাধারণ মানুষের প্রশ্ন করার সুযোগ নেই। আপনি যদি তাদেরকে আঙ্গুল তোলেন তাহলে আপনাকে জেলে ভরা হবে। তবে যতই জেলে পাঠান না কেন, জবাব আমাদেরকে দিতেই হবে, কারণ এই দেশটা কারোর বাবার সম্পত্তি না, এই দেশ আমাদের। নিজের বক্তব্য শেষ করে আরভিন চুপচাপ চেয়ারে এসে বসে পড়ে। সবকিছু শোনার পরে বিচারক এনকাউন্টারে মারা যাওয়া 4 জনকে নির্দোষ ঘোষণা করে। সাজ্জান সহ এই কেসে জড়িত সবাইকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করার নির্দেশ দেয়। সাজ্জান মনে মনে বলে, যেই পুলিশে চাকরি করতে আসুক না কেন, রাজনীতির খেলার মাঝে তাকে কিছু সিদ্ধান্ত নিতেই হয়। এখানে ক্ষমতাবান আর রাজনৈতিক নেতাদের সাথে লড়াই করে আমাদের সামনে এগোতে হয়। তবে আমাদের নেওয়া সেই সিদ্ধান্তগুলোই একসময় আমাদেরকে তাড়া করে বেড়ায়। যে হাতগুলো একসময় আমাদের জন্য তালি বাজাতো, তারা একসময় আমাদেরকে পাথর মারে। এটাই রাজনীতির খেলা। সবাই যে কোনো মূল্যে নিজের ক্ষমতা ধরে রাখতে চায়। সাজ্জানকে নিয়ে যাওয়ার সময় সাবার মা এসে সাজ্জানকে চড় মেরে বলে, আমার মেয়ের সাথে তুমি এসব কিভাবে করলে? সাজ্জানের মনে পড়ে তার ছেলে যখন হাসপাতালে ছিল, সাবার মা এসে তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, চিন্তা করো না, তুমি যা করেছো তার কর্মফল তুমি ঠিকই পাবে। নিজের করা পাপের স্মৃতিগুলো বারবার তাড়া করায় সাজ্জান কোনো মতে শান্তি পায়নি। হাসপাতালে সাজ্জান তার স্ত্রীর হাত ধরে বলে, আমি ঠিকমতো ঘুমাতে পারছি না, আমার ছেলেটা আমার পাপের শাস্তি পাচ্ছে। নিজের করা সব অপরাধের কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে, আমি আমার ছেলেকে চাই, এর জন্য যদি তোমার ক্যারিয়ার শেষ হয়ে যায় তাতেও কিছু যায় আসে না। নিজের ভুল বুঝতে পেরে সাজ্জান মূর্তিকে সাথে নিয়ে সাবার কেসের তদন্ত শুরু করে। বিদ্যার কমপ্লেইন ফাইল সহ সকল প্রমাণ সংগ্রহ করে। যে ফ্লাইওভারে সাবার অ্যাক্সিডেন্ট হয় সেখানকার টোল ঘরের রিপোর্ট সংগ্রহ করে গাড়ির নাম্বার অনুযায়ী তাদের মালিকের সাথে দেখা করে। সাজ্জান একসময় বিদর্শনের কাছেও জিজ্ঞাসা করার জন্য যায়, কিন্তু বিদর্শনের হাবভাব দেখে সাজ্জানের কিছুটা সন্দেহ হয়। তদন্ত শেষে সাজ্জান সব ফাইল নিয়ে মূর্তির বাসায় যায়। মূর্তিকে ফাইল দিয়ে বলে, এখানে যা লেখা আছে সবই সত্য, আপনি এর প্রমাণগুলো আদালতে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। মূর্তি ঘাবড়ে গিয়ে বলে, এই সবকিছু জানাজানি হয়ে গেলে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সাজ্জান বলে, আমি কমপক্ষে 1 রাত হলেও শান্তিতে ঘুমাতে চাই। অর্থাৎ যে মাস্টার মাইন্ড এসব অপরাধের শুরু করেছিল, একসময় সেই নিজের অপরাধবোধের কারণে নিজেই জনগণের সামনে আসে। গল্প চলে আসে 3 মাস পরে। মূর্তি জেলে সাজ্জানের সাথে দেখা করতে এসে বলে, প্রফেসর বিদর্শনকে গ্রেফতার করা হয়েছে, আপনার ছেলে আবারও স্কুলে যাওয়া শুরু করেছে, আপনি কেমন আছেন? সময় শেষ হয়ে গেলে মূর্তি চলে যাওয়ার সময় সাজ্জান তাকে ডেকে বলে, তুমি যে উকিল রেখেছিলে সে অনেক বুদ্ধিমান, তবে আমাদের মাঝে আরো একটা অতীত আছে যেটা তুমি জানো না। আরভিন্দের একটা কেস সাজ্জান তদন্ত করেছিল। মূর্তি বলে, স্যার ও শুধু আপনার কেসটাই লড়ছিল না, একই সাথে নিজের কেসটাও লড়ছিল। উকিলের ইউনিফর্ম পর আগে ওর আরো একটা ইউনিফর্ম ছিল। আরভিন আসলে একজন আইপিএস অফিসার ছিল। যে ইউনিফর্মটা তার সবচেয়ে প্রিয় ছিল, সেই ইউনিফর্মে তাকে শাস্তি দেয়। তার কাছের লোকজনরাই তাকে ধোকা দিয়েছিল। যে আইনের উপর তার অগাধ বিশ্বাস ছিল, সেই আইন তাকে বিনা অপরাধে হাতকড়া পরিয়েছিল। একটা মানুষ সারা জীবনে যে কষ্ট পায়, কয়েক বছরের মধ্যেই আরভিন স্যার এর চাইতে বেশি কষ্ট পেয়েছিল। তার স্ত্রীর কথা ভেবে এখনো আমার চোখ ভিজে যায়। প্রাণপ্রিয় স্ত্রী স্যারকে জেল থেকে বের করার জন্য অনেক চেষ্টা করে। জেলে দেখা করতে এসে সে সবসময় স্যারকে সাহস জোগাতো। সাজ্জান তার বিরুদ্ধে সকল প্রমাণ মূর্তিকে দেওয়ার পর মূর্তি সেগুলো আরভিনকে দিয়ে বলেছিল, যে আইন আপনাকে কারাগারে পাঠিয়েছিল, প্রতিশোধ নিতে আপনি সেই আইনকেই ব্যবহার করুন। গল্প চলে আসে নমিনেশনের দিন। হোম মিনিস্টার নমিনেশন পেপার নিতে এসে
এসে তার অ্যাসিস্ট্যান্টকে বলে গোবিন্দা সহ বাকি লোকজনদেরকে রেডি থাকতে বলো। গৌরীও নমিনেশনের ফর্ম দাখিল করে। হোম মিনিস্টার নমিনেশন দিয়ে বের হওয়ার সময় গৌরীকে দেখে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওরা কি আমাদের পক্ষে নমিনেশন দিয়েছে? অ্যাসিস্ট্যান্ট জানায় না, আলাদা দল করেছে। হোম মিনিস্টার গাড়িতে করে ফিরে আসার সময় তার অ্যাসিস্ট্যান্টের কাছে একটা কল আসলে সে হোম মিনিস্টারকে বলে এই লোকটা সকাল থেকে বারবার কল দিচ্ছে। হোম মিনিস্টার ফোন নিলে অপর পাশ থেকে আরবিন্দ বলে তুমি কি ভেবেছো আমি সবকিছু ভুলে গেছি? তুমি কি কখনো একাকিত্ব অনুভব করেছো? আপন কাউকে হারানোর কষ্ট পেয়েছো? 2013 সালে রামনগরের একটা জাতিগত দাঙ্গার কেসে আরবিন্দকে টিমের হেড বানিয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছিল। আরবিন্দ আর তার টিম তদন্ত করে জানতে পারে রামনগরের দাঙ্গার মাস্টার মাইন্ড বর্তমানের হোম মিনিস্টার। আরবিন্দ তার তদন্ত রিপোর্ট জমা দিলে সিনিয়র অফিসার বলে তুমি কি জানো এই রিপোর্ট জমা দিলে এর প্রতিক্রিয়ার কি হতে পারে? আরবিন্দ বলে তাতে আমার কিছুই যায় আসে না। ওই দাঙ্গায় 136 জন মারা গেছে। আমি তাদের ন্যায় দেওয়ার চেষ্টা করছি। পার্টির সবাই এই খবর জেনে গেলে নাগেশ্বর রাও রেগে বলে ও সামান্য একটা পুলিশ অফিসার, কি করে আমিও দেখে নিব। পরের দিন নাগেশ্বর আরবিন্দের সাথে দেখা করতে আসলে আরবিন্দ নাগেশ্বরকে কষে একটা চড় মারে। নাগেশ্বর রাও রেগে বলে তুমি একজন রাজনৈতিক নেতার গালে চড় দিলে। আরবিন্দ বলে 136 জন মারা গেছে, তার মধ্যে 20 জন বাচ্চাও ছিল। আমি তোমার কাছ থেকে প্রতিটা জীবনের হিসাব নিব। নাগেশ্বর রাও রেগে থানা থেকে বের হয়ে যায়। আরবিন্দকে যখন প্যারাল জেল থেকে বাসায় নিয়ে যাওয়া হয় তখন নাগেশ্বর রাও এসে বলে ভয় পেও না, খেলা তো কেবল শুরু। আরবিন্দ বাসায় এসে স্ত্রী পদ্মার লাশ দেখে কাঁদতে শুরু করে, কিন্তু এক সময় খেয়াল করে পদ্মার গলায় আঘাতের দাগ। আরবিন্দ বুঝতে পারে তার স্ত্রীকে খুন করা হয়েছে। আরবিন্দ নাগেশ্বর রাওকে বলে আমি কখনোই তোমার পিছু ছাড়িনি। এদিকে নিজের জাতের 4 জনকে নিয়ে গিয়ে এভাবে এনকাউন্টারে মেরে ফেলায় নাগেশ্বর রাওয়ের পার্টি নিজেদের মধ্যেই গন্ডগোল শুরু হয়ে যায়। তার দলের লোকজন তার ছবিতে কাদা ছুটতে শুরু করে। আরবিন্দ নাগেশ্বর রাওকে বলে ভয় পেও না, খেলা তো কেবল শুরু। এদিকে রাজ্যের সব ছাত্র থেকে শুরু করে সকল মানুষ গৌরীর নতুন দলকে সাপোর্ট করতে শুরু করে। আর সাবার লড়াই বৃথা যায়নি। সে আজও সবার মনে নিজের জায়গা নিয়ে রেখেছে। আসলে সত্যর বিজয় শেষে অবশ্যই হবে, আজ অথবা কাল। ক্ষমতার দাপট আজীবনের জন্য না। তাই যদি হতো তাহলে নমরুদ আর ফেরাউন আজও ক্ষমতায় থাকতো। আমরা বারবার ভুলে যাই পৃথিবীতে কেউই চিরস্থায়ী না। জানা মানা গানা এই গল্পটি ভারতের বেশ কিছু সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, যার মধ্যে একটা হলো 2016 সালের রোহিত ভেমুলার আত্মহত্যা। রোহিত হায়দ্রাবাদ ইউনিভার্সিটির পিএইচডি ছিল। 2015 সালে ভার্সিটি কিছু সমস্যা সবার সামনে তুলে ধরায় রোহিতের স্কলারশিপের 25,000 টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয় এবং এর 1 বছর পরে রোহিতকে সাসপেন্ড করা হয়। রোহিত সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তবে এর পেছনে আরো অনেক ঘটনা ছিল, যেটা আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। এছাড়াও আরো কিছু ঘটনা, যেমন 2018 সালে এক আদিবাসীর খুন, 2019-এ ফাতিমা লতিফের আত্মহত্যা। ফাতিমা লতিফ 2019-এর 9 নভেম্বর আত্মহত্যা করে, কারণ তার ইউনিভার্সিটির 3 প্রফেসর সবসময় তাকে নিচু দেখানোর চেষ্টা করত, কারণ সে ছিল মুসলমান। যুগে যুগে বছরের পরে এই জাতিগত ভেদাভেদের জন্য বহু নিষ্প্রাণ মানুষকে তাদের জান দিতে হয়েছে। তবুও না শেষ হয়েছে দুর্নীতি আর না জাতিগত এই বিভেদ। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।